আমাকে আদর করবি নাকি আমি নিজের অধিকার জোর করে নেব? দেখ, আমাদের বিয়ে হয়ে গেছে, আমার আদর লাগবে মানে লাগবে। বাসর ঘরে ঘুমানোর জন্য তো আমি বিয়ে করি নাই। আমি এই বিয়ে মানি না, আবার নাকি বাসর করব। দেখেন, ভদ্রভাবে আমার সাথে কথা বলেন। আপনাকে আমি বউ হিসেবে মানি না, আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন। রাখ, তোর সাথে কথা বলে না কোনো লাভই নেই। আমি আমার অধিকার নিজে থেকেই আদায় করতে জানি। আদিত্য রেগে রিয়ার দিকে তাকাতে যাবে, সাথে সাথে রিয়া খাট থেকে নেমে আদিত্যের পাঞ্জাবির কলার টেনে ধরে, আদিত্যকে নিজের দিকে করে। আদিত্য কিছু বলার আগেই রিয়া ও ঠোঁটের সাথে নিজের ঠোঁট বসিয়ে দেয়। আদিত্য রিয়াকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগে। রিয়া আদিত্যকে ধাক্কা মেরে খাটের উপরে ফেলে দিয়ে রেগে আদিত্যের দিকে তাকিয়ে বলে, আমি বুঝছি আসলে তোর কি প্রয়োজন। ওয়েট, আমি তোকে একটা ডোজ দিয়ে দিই, তাহলে তোর তেজটা কমবে। রিয়া কথাটা বলে ওর লাগেজের কাছে যায়, একটা বড় ইঞ্জেকশন নিয়ে এসে আর আদিত্যর দিকে এগিয়ে যেতে লাগলো। আদিত্য এত বড় ইঞ্জেকশন দেখে ইতিমধ্যে ভয়ে কাঁপতে লাগলো। আদিত্য ভয়ে খাটে উঠে গুটিসুটি হয়ে বসে থেকে বলে, প্লিজ প্লিজ আমার সামনে থেকে ইঞ্জেকশনটা সরিয়ে ফেলেন, আমার খুব ভয় লাগছে। আমি চিৎকার দেবো বলে দিলাম। দে যা, না করেছে কি? তোকে কতবার বুঝালাম, তুই তো আমার কথা শুনলি না। আমার উপরে নাচ তেজ দেখালি, আর এখন দেখা আমার উপরে তাজ। না না, আর দেখাবো না, আপনি ওটা রাখেন। আপনি আমার সাথে এমন করতে পারেন না। আপনি খুব ভালো করে জানেন আমি ছোট থেকে ইঞ্জেকশন দেখতে ভয় পাই, আর আপনি সেইটারই সুযোগ নিয়েছেন। নিজের চাহিদা মেটাতে গেলে একটা সুযোগ তো নিতেই হবে। এখন বল, আমার কথা মতো আমাকে আদর করবি নাকি আমি তোর উপরে এটা প্রয়োগ করে দেখাবো? না না প্লিজ, এমন করবেন না। দেখেন, জোর করে ভালোবাসা হয় না। আপনি আমাকে ভয় দেখিয়ে নিজের চাহিদা মেটাবে ভালো কথা। একটা কথা মনে রাখবেন, জোর করে এইসব করলেও কোনোদিনও আপনি আমার মনের জায়গা নিতে পারবেন না। আপনার প্রতি আমার ঘৃণাটাই থাকবে, ভালোবাসা কোনোদিনও জন্ম নেবে না। রাখ তোর ভালোবাসা, কে চাই তোর ভালোবাসা? আমার চাহিদা মেটালেই চলবে। ওই অন্যদের মতো তোর মন পাওয়ার জন্য তোর কথা মতো উঠবো বসবো এই ধরনের মেয়ে আমি না। আবার একটা সুযোগ দিচ্ছি, কি করবি? আমাকে আদর করবি নাকি এটা শরীরের ভিতরে পুশ করে দেবো? না না থাক, আপনার যা ইচ্ছা করেন, বাট ওইটা রেখে দেন। আমি আপনাকে বাধা দেব না। এই তো গুড বয়, টেবিলের উপরে রেখে দিলাম, বেশি বুঝলে ঢুকিয়ে দেবো শরীরে। রিয়া কথাটা বলে টেবিলের উপর রেখে দেয়। আদিত্যর কাছে এগিয়ে যায়, খাটের উপরে উঠে আদিত্যের উপর ঝাঁপিয়ে পড়ে। আদিত্যর চোখ ওই ইঞ্জেকশনের উপরেই ছিল। আদিত্যের হাত পা এখনো কাঁপছে। আদিত্য ছোটবেলা থেকে ইঞ্জেকশন খুব ভয় পেত, যে ভয় ওর এখনো কাটেনি। আর আদিত্য ছোটবেলা থেকে খুব জিদি একটা ছেলে ছিল, যা বলবে তাই করে ছাড়তো, যার কারণে ওর আব্বু অনেক মারতো। মারার পর এই ইঞ্জেকশন দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিত, যেখান থেকে ভয়টা আরো বেশি ওর মনে দাগ কেটেছে। রিয়া আদিত্যের 2 হাত চেপে ধরে ঠোঁটে কিস করে। বারবার আদিত্য ওই দিকে নজর। রিয়া সমস্যা হওয়াতে রিয়া রেগে গিয়ে ওর ঠোঁট ছেড়ে দেয় আর বলে, কি সমস্যা? বারবার ঘাড় কাজ করছিস কেন? সোজা রাখতে পারিস না? কাপুরুষ কোথাকার, এত সুন্দর মেয়ে তোর এত কাছে, আর তোর ভিতরে কোনো ফিলিংসই দেখি না। আমার পিছনে কত ছেলে লাইন ধরে থাকে, তোর কোনো ধারণা আছে? নেই। আর সেখানে আমি তোকে পছন্দ করছি, এইটাই তোর সৌভাগ্য, আর সেখানে তুই ভাব দেখাস। রিয়ার কথা শুনে আদিত্যের রাগ উঠে গেল। আদিত্য রিয়াকে নিচে ফেলে দেয়, রিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ে। রিয়া এক পর্যায়ে ব্যথায় কাতরাতে লাগলো। আদিত্য নিজের মতো করেই আদিত্য জিদের বসে রিয়ার চোখের পানিও খেয়াল করেনি। আদিত্য নিজের মতো করতে লাগলো। রিয়া আদিত্যের মাথার চুল খামচে ধরে। অনেকক্ষণ পর আদিত্য ক্লান্ত হয়ে রিয়াকে ছেড়ে দিয়ে বলে, আরো আদর লাগবে নাকি বলেন, লাগলে বলেন। রিয়া অনেকটাই খারাপ লাগলো। প্রতিটি মেয়েই চায় তার স্বামী তাকে ভালোবেসে স্পর্শ করুক, তেমন রিয়াও চেয়েছিল, কিন্তু সব উল্টাপাল্টা হয়ে গেছে। রিয়া নিজের মনকে শান্ত করে মুখে হাসি রেখেই বলল, আদর তো আবারও লাগবে, বাট কিছুক্ষণ পর। তুমি তো এখন ক্লান্ত হয়ে গেছো, আসো আমার বুকে এসে শুয়ে পড়ো। আমার সাথে এত ন্যাকামি করে কথা বলতে হবে না। তুই করে বলেছিলেন, তুইই বলেন। আদর লাগলে বলেন, আবারও করছি। আপনি কত আদর খেতে পারেন, আমি আর সেটাই দেখব। রিয়াকে টান দিয়ে আবারও সোজা করে শুয়ে দেয়। আবারও রিয়ার উপর ঝাঁপিয়ে পড়ল। রিয়া আদিত্যের পিঠে খামচি দিয়ে ধরে। আদিত্য নিজের মতো করেই নিজের কাজ করতে লাগলো। অনেকক্ষণ পর আবারও ক্লান্ত হয়ে সাইডে শুয়ে পড়ে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 2টো বাজে। আদিত্য বলে, দেখেন 2টা বাজে,
আমাকে ঘুমাতে দেন, না হলে আপনার হাল অনেক খারাপ হয়ে যাবে। সকালে আমার কলেজে যেতে হবে। আর হ্যাঁ, খবরদার, আমাদের বিয়ের কথা যেন কেউ না জানে। শুধু আমাদের ফ্যামিলির লোক ছাড়া বাইরের কাউকে বলবেন না। আমি চাই না কেউ জেনে যাক আমি বিয়ে করেছি, তাও আবার আমার থেকে বয়সে বড়। আচ্ছা ঘুমা, আমার ডিউটি আছে। আদিত্য উঠে কাপড় পরে নেয়। রিয়া উঠে গিয়ে গোসল সেরে আসে। শীতে রিয়ার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। রিয়ার চুলগুলো শুকাতে লাগলো। আর এদিকে আদিত্য ল্যাপের ভেতর শুয়ে থেকে ভাবতে লাগলো, কেন যে হসপিটালে গিয়েছিলাম আর এই শাকচুনি আমার পেছনে লেগে গেছে। সেই দিন দাদুকে দেখতে না গেলে ভালোই হইতো। এই শাকচুনির সাথে পরিচয়ই হতো না, শাকচুনির সাথে থাকতামও না, আর আমার প্রেমেও পড়তো না। আর আব্বু নাকি আমার ভালো চায়। এই তার ভালো চাওয়া? আমার থেকে বয়সে বড় মেয়ের সাথে বিয়ে দিয়ে দিল। কি বন্ধুত্ব এদের! বন্ধুত্ব দেখাতে গিয়ে আমার গলায় শাকচুনি ঝুলিয়ে দিল। আদিত্য কথাগুলো ভেবেই লাইটের আলোতে আরো বিরক্ত হয়ে গেল। আদিত্য রেগে রিয়ার দিকে চোখ যেতে দেখে রিয়া কাঁপছে। আদিত্য রিয়াকে বলে, এভাবে বসে আছেন কেন শীতের মধ্যে? ঘুম এসেছে, ঘুমাতে পারেন না? আসলে মেয়েরা সব কিছুতে বেশি বোঝে। শীতে কাঁপছে তাও শুইতে আসে না। আদিত্যের কথা শুনে রিয়ার অনেকটাই ভালো লাগে। রিয়া মিটি মিটি হেসে আদিত্যর দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, বউ ছাড়া কি ঘুম ধরছে না নাকি? আদিত্য বিরক্ত হয়ে বলে, আপনারে কইছে, যত সব ভালোর জন্য কইলাম, শুরু হয়ে গেছে আজাইরা। থুর মিয়া, শীতে কাঁপে মরে কা। আমি দেখেন কিছু বলি কিনা। থুর। আদিত্য কথাটা বলে ঘুরিয়ে চোখ বন্ধ করে নিল। রিয়া লাইটটা অফ করে আদিত্যের পাশে গিয়ে শুয়ে পড়ল। আদিত্যকে জড়িয়ে ধরতে গেলে আদিত্য লাফ দিয়ে উঠে। উফ, কি ঠান্ডা! আমার শরীরে হাত দিচ্ছেন কেন? আমার শীত লাগছে তাই দিয়েছি। বউয়ের ঠান্ডা হাত সহ্য করতে পারো না, তাহলে আমাকে সারা জীবন সহ্য করবে কিভাবে? আপনাকে সহ্য করতে চায় না, আপনাকে আমি ডিভোর্স দিয়ে দিব। আদিত্যের কথা শুনে রিয়ার অনেকটাই কষ্ট লাগে। রিয়া নিজের কষ্টটা লুকিয়ে আদিত্যকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, যাই কর, এখন জড়িয়ে ধরে ঘুমাতে দাও, অনেক শীত লাগছে। আর তুমি গোসল করলে না কেন? সকালে গোসল করব। আপনার মতো এত সাহসী আমি না। আর ঘুমাতে দেন, একটা কথাও বলবেন না। রিয়া আদিত্যকে জড়িয়ে ধরে আদিত্যের কানে হালকা করে কামড় দিয়ে বলে, ভালোবাসি তোমাকে প্রিয়, অনেক ভালোবাসি। আদিত্য কথাগুলো শুনেও কিচ্ছু বলল না, চুপচাপ শুয়ে থেকে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠেই দেখে রিয়া ওর বুকের উপর শুয়ে আছে। আদিত্যর উঠতে ইচ্ছে করছিল না। আদিত্য ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8টা বেজে গেছে। আদিত্য রিয়াকে বালিশে শুয়ে দিয়ে উঠে ফ্রেশ হয়ে নিল। এসে দেখে রিয়া খাটের উপর বসে থেকে হাই তুলছে। আদিত্য ওই দিকটায় নজর না দিয়ে চুলগুলো শুকাতে লাগলো। চুল শুকিয়ে রেডি হতে লাগলো। রিয়া ঘড়ির দিকে তাকিয়ে লাফ দিয়ে উঠে পড়ে। রিয়া উঠে ফ্রেশ হয়ে এসে দেখে আদিত্য ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। রিয়া পেছন থেকে জড়িয়ে ধরে বলে, আমার কপালে চুমু না নিয়ে বের হয়ে যাচ্ছ কেন? নাকামি থামান, আমাকে যেতে দেন। বউয়ের কপালে চুমু দিয়ে বের হতে হয় জানো না? ধুর, আমার জানতে হবে না। আদিত্য রিয়ার হাত সরিয়ে দিয়ে নিচে চলে গেল। আদিত্যকে একা বের হতে দেখে আদিত্যের মা বলল, কি ব্যাপার আদিত্য, বোমা কোথায়? ওর তো ডিউটি আছে 9টায়। তুই একাই কেন বের হচ্ছিস? বোমাকে নিয়ে খাবার খেয়ে কলেজে যা, আর বোমাকে হসপিটালে নামিয়ে দিয়ে যা। আমারও তো সময় নাই, আর ওনার কি হাত পা নাই যে আমাকে নামিয়ে দিতে হবে? চুপ বেয়াদব ছেলে, সবসময় তেরা তেরা কথা। যা বলছি, বোমাকে ডাক দিয়ে রেডি করে নিয়ে আয়। আমি কলেজে যাব না নাকি? আম্মু, আমি রেডি হয়ে গেছি। আর সরি আম্মু, সকাল সকাল আপনাকে কাজে সাহায্য করতে পারলাম না। সমস্যা নেই, তুমি আর আদিত্য খাবার খেয়ে একসাথে যাও। আদিত্য তো আমাকে নিতে চায় না আম্মু। নিয়ে যাবে, খেতে বসো দুজন। ওই তোমাকে নামিয়ে দিয়ে তারপর কলেজে যাবে। আমি পারবো না বলেছি না, কানে শোনো না? আচ্ছা, তোর আব্বুকে কল দিচ্ছি। আদিত্য কিচ্ছু না বলে টেবিলের সামনে গিয়ে চেয়ার টেনে বসে। রিয়া বসলে আদিত্যের আম্মু দুজনকে খাবার দেয়। দুজনেই তাড়াতাড়ি করে খেয়ে নিল। আদিত্য আর রিয়া বের হলো। আদিত্য বাইকে উঠে বসে আছে। রিয়া পাশ দিয়ে চলে যেতে নিলে আদিত্য রিয়ার দিকে তাকিয়ে বলে, ওই, ন্যাকামি কেন করেন? দেখছেন এখানে দাঁড়িয়ে আছি, তারপরে কেন ন্যাকামি করে চলে যাচ্ছেন? তুমি তো বললে আমাকে নিয়ে যেতে পারবে না। চুপ করেন, উঠে বসেন, আমার সময় নেই বেশি। রিয়া খুশি হয়ে আদিত্যের কাঁধে হাত দিয়ে বাইকে উঠে ওকে জড়িয়ে ধরে। রিয়ার অনেক শীত লাগছিল। আদিত্য রিয়াকে বলে, এই বাপ দেখানোর জন্য এই পাতলা সোয়েটার পরেছেন কেন? এটাতে ওম হয় নাকি? চাদর গায়ে দিতে পারেন না? আমার চাদর বাড়িতে, এখানেই সোয়েটার নিয়ে এসেছি। ও আচ্ছা, সামনে শপিং মল আছে, ওইখান থেকে কিনে তারপর হসপিটালে যান। তুমি কিনে দিলে নিব, নিজের টাকা নষ্ট করতে পারবো না।
জামাই থাকতে কেন নিজের টাকায় কিনতে যাব? ক্ষিপ্তা মেয়ে, চাকরি করেন, আমি কি চাকরি করি নাকি? ওইটি কি আমি জানি? শ্বশুরের থেকে তো হাত খরচ কম নেন না। বন্ধুদের সাথে এত পার্টি করে টাকা না ফুরিয়ে ভালো তো হতে পারেন। লেকচার দেওয়া মানুষকে আমি খুব অপছন্দ করি, তাই দয়া করে চুপ থাকেন, না হলে এখানে নামিয়ে দিয়ে চলে যাব। রিয়া আর কিচ্ছু বলো না। আদিত্য রিয়াকে নিয়ে শপিং মলের সামনে গিয়ে বাইক থামায়। রিয়ার জন্য একটা সোয়েটার কিনলো আর একটা চাদরও কিনে নিল। তারপর রিয়াকে ওগুলো পরে নিতে বলল। রিয়া তো খুশি হয়ে সোয়েটারটা পরে নেয়, সাথে চাদরটা গায়ের সাথে জড়িয়ে নিল। আর রিয়ার শরীরে সোয়েটারটা আদিত্যের হাতে দিয়ে বলে, আপনার সোয়েটারটা কি আমি পরবো নাকি? বড় সুন্দর লাগবে। রিয়া কথাটা বলে হাসতে লাগলো। আদিত্য রাগ করে ওর সোয়েটারটা সামনে রেখে বাইক চালাতে লাগলো। কিছু দূর যেতে আদিত্য একটা ভিক্ষুক মহিলাকে দেখে সোয়েটারটা তাকে দিয়ে দিল। বাইক থামিয়ে মহিলাটার সাথে আদিত্য কথা বলছিল। তখনই অনেকগুলো বাচ্চা এসে আদিত্যকে ঘিরে ধরে। রিয়া তো এটা দেখে পুরো অবাক হয়ে তাকিয়ে আছে। আদিত্য সব বাচ্চাদের সামনে দোকান থেকে চকলেট চিপস যার যেটা পছন্দ সেগুলো কিনে দিয়ে বলে, তোমাদের সাথে পরে এসে আড্ডা দিব, আমাকে কলেজে যেতে হবে। আদিত্যকে একটা বাচ্চা ছেলে বলে, ভাইয়া তুমি তো এদিকে আসোই না, এই রাস্তা দিয়ে হঠাৎ কলেজে যাচ্ছ? এখন থেকে প্রতিদিন এই দিক দিয়ে কলেজে যাব, আর সবার সাথেও দেখা হবে। আচ্ছা, সবাই ভালো থাকো, আমি এখন যাচ্ছি। আদিত্য সবার থেকে বিদায় নিয়ে বাইকে উঠে পড়ে। রিয়া আদিত্যের পেছনে উঠে বসে। আদিত্য বাইকে স্টার্ট দিয়ে বাইক চালাতে লাগলো। তখনই রিয়া আদিত্যকে বলে, এই বাচ্চাগুলোকে তুমি চেনো? হ্যাঁ। তুমি কি প্রায় এখানে আসো নাকি? তার মানে ওদের প্রিয় ভাইয়া বলতে তুমি নাকি? হ, আমাদের গ্রুপে সবাই ওদের সাহায্য করে, আর আমরা টাকা পার্টি করে ফোরাই না। তাই তাই কারো বিষয়ে কিছু না জেনে কথা বলবেন না। ওলে ওলে, আমার স্বামী তো এত ভালো, আমি তো জানতামই না। আমি তো ভাবছি আমার জামাইটা তেরা জিদি দয়াময়া বলে কিচ্ছু নেই। এখন তো দেখি আমার জামাইটা অসহায় মানুষের পাশে থাকে। আজাইরে কথা, আমি কোনো ভালো মানুষ না, সো এসব বলার কোনো মানে হয় না। আর দুঃখিত, আপনার লেট হয়ে গেছে, এখন দৌড়ে হসপিটালে যান। রিয়া বাইক থেকে নেমে আদিত্যর মাথার চুল এলোমেলো করে দিয়ে বলে, সমস্যা নেই, 9:30টায় ডিউটি শুরু হবে। তাহলে অত তাড়াতাড়ি আমার সাথে বের হইলেন কেন? জামাইয়ের সাথে যাবো তাই। রিয়া আদিত্যের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসি দেয়। আদিত্যের মাথার চুলগুলো ঠিক করে দিয়ে চারিদিকে তাকিয়ে আদিত্যের গালে একটা কিস করে। আদিত্য তো হা হয়ে তাকিয়ে আছে। রিয়া হেসেই বলে, ডিয়ার বর, এখন যাচ্ছেন, ভালো খবর। কিন্তু খবরদার কোনো মেয়ের দিকে নজর দিলে না, আমি বুঝতে পারলে কাঁটা চামচ দিয়ে চোখ তুলে কাঁচা খেয়ে ফেলবো। আর যে পেটনি তোমার পিছনে লাগবে তাকে খুন করে আমি জেলে যাব। আদিত্য ভ্রুকুচকে তাকিয়ে বলে, আপনি নার্স নাকি গুন্ডা এইটাই তো বুঝছি না। বুঝতে হবে না, তাড়াতাড়ি যাও, তোমার ক্লাস শুরু হয়ে যাচ্ছে। আর হ্যাঁ শোনো, আজকে আমার 5 ঘন্টা ডিউটি, তাই আমাকে নিয়ে যাও। আমি যখন কল দেই তখন এসে নিয়ে যাবে, না হলে ইঞ্জেকশন তো দেখেছই। ইঞ্জেকশনের কথা শুনে আদিত্যর শরীর কেঁপে উঠল। আদিত্য কিছু না বলে বাইক টেনে চলে গেল। আদিত্য জোরে স্পিডে বাইক চালাতে লাগলো। আদিত্যের অনেক দেরি হয়ে গেছে। আদিত্য কলেজে গিয়ে বাইক রেখে দৌড়ে ক্লাসে পৌঁছে গেল। ক্লাসের সামনে গিয়ে দেখে ক্লাসে স্যার চলে এসেছে। আদিত্য অনুমতি নিয়ে ভেতরে ঢুকে ওর ফ্রেন্ডদের কাছে গিয়ে বসলো। কি রে, এত দেরি করলি কেন? সুইটি তোর জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছে, পরে রাগ করে বাসায় চলে গেছে। ও ভেবেছে তুই আসবি না আজকে। বলিস কি? আচ্ছা সমস্যা নাই, ক্লাস কর। ওর জন্য সারপ্রাইজ রেডি করতে হবে, তাহলে সব রাগ পানি হয়ে যাবে। তাই কর, ও তো ভাবছে তুই ওর বার্থডে ভুলে গিয়েছিস। ধুর, ও আমার বেস্ট ফ্রেন্ড, আমি কি ওর জন্মদিন বলতে পারি? আচ্ছা ক্লাসে মনোযোগ দে। আদিত্য আর রাকিব ক্লাস করতে লাগলো। ক্লাস শেষ হলে ওরা প্ল্যান করে কিভাবে কি করবে। আবারও ক্লাস শুরু হয়ে যায়। আদিত্য ক্লাস শেষ করে টিফিন সময় দিলে সবাই ক্যান্টিনে গিয়ে বসে গল্প করছিল। তখনই আদিত্যের ফোনে রিয়ার নামটা ভেসে আসে। রিয়া কল কেটে দেয়। আরো কয়েকবার দিলে আদিত্য ফোনটা সাইলেন্ট করে রেখে দিয়ে বন্ধুদের সাথে আবারও আড্ডা দেয় আর খাওয়া দাওয়া করে ক্লাসে চলে যায়। সব ক্লাস শেষ করে ওর বন্ধুদের সাথে গিয়ে সুইটের জন্য সব ব্যবস্থা করে। 7টায় আদিত্য বাসায় চলে যায়। বাসায় গিয়ে আদিত্যের আম্মু আদিত্যকে বলে, কি রে বৌমা কোথায়? তুই একা আসলি যে? কেন, বাসে আসে নাই? না, তোর সাথে আসবে বললো। নাটক যত সব, আমার সাথে আসা লাগবে কেন? একা বাসে আসতে পারে না? আর ওইসব দেখার সময় আমার নাই, আমি বাইরে যাব। এখনই হসপিটালে গিয়ে বৌমাকে নিয়ে আয়।
ও তোর জন্য অপেক্ষা করে বসে আছে, আর তুই কি না? থাপ্পড় খেতে না চাইলে এখনই যা। আজব তো, থোর ভালো লাগে না। আদিত্য ব্যাগটা সোফার উপরে ডিল দিয়ে হসপিটালের দিকে চলে যায়। হসপিটালে গিয়ে রিয়াকে খুঁজতে লাগলো। পরিচিত একটা নার্সকে জিজ্ঞেস করলে জানতে পারলো রেস্টরুমে বসে আছে। আদিত্য দৌড়ে গেলে দেখে রিয়া একটা নার্স ছেলের সাথে বসে গল্প করছে আর হেসে হেসে কথা বলছে। আদিত্যর কেন যেন রাগ হলো। আজ যে রুমের ভেতর ঢুকে বলে, আপনার বাসা যাওয়া বাদ দিয়ে এখানে বসে আছেন কেন? আপনার ছুটি তো 2 ঘন্টা আগেই হয়ে গেছে। এত তাড়াতাড়ি আসলে? আগামীকাল আসলেই তো পারতে। আচ্ছা, তাহলে বাসায় যাই। রিয়ার রাগ আরো উঠে গেল। মানুষ আছে তার জন্য নিজের রাগ কন্ট্রোল করে। ওই লোকটার থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। আদিত্য ওর পেছন পেছন যেতে লাগলো। আদিত্যের বাইকের কাছে দাঁড়িয়ে থাকলো। আদিত্য বাইকে উঠলে রিয়াও আদিত্যের কাঁধে হাত দিয়ে উঠে একটু দূরেই বসে। আদিত্য ওর রাগটা বুঝতে পারেও কিচ্ছু না বলেই বাইক চালাতে লাগে। বেশ কিছু দূর যেতেই আদিত্যর এক বান্ধবীর সাথে দেখা হয়। আদিত্য বাইক থামিয়ে ওর বান্ধবীর সাথে কথা বলে। ওর বান্ধবী আদিত্যকে জড়িয়ে ধরে। রিয়ার তো রাগে শরীর জ্বলছিল। আদিত্যর সাথে মেয়েটা অনেকক্ষণ হেসে হেসে কথা বলা শেষ করে বাইকের কাছে আসতে লাগে। বাইকের কাছে এসে দেখে রিয়ার মুখ লাল হয়ে গেছে। আদিত্য বুঝতে পারলো রাগে এমন হয়েছে। আদিত্য বাইক নিয়ে যেতে লাগে। আদিত্য রিয়াকে বলে, আমার উপরে একদম রাগ দেখাবেন না। আপনাকে কে বলেছে ওইখানে বসে থাকতে? গাড়ি নিয়ে প্রতিদিন যাবেন, আমার অপেক্ষা করবেন না। আমি কখন কোথায় থাকি এটার কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি নাই তাই না? তুই একবার বাসায় চল, তোকে আমি বোঝাবো কিসের গ্যারান্টি নাই কিসের আছে, সব বুঝবি তুই। আপনাকে বোঝা কঠিন। একবার তুমি, একবার তুই। আজব একটা মেয়ে। তুই কথা বলিস না, আমার মাথাটা এখন গরম আছে। বাইক থেকে ধাক্কা মেরে ফেলে দেবো বলে দিলাম। আদিত্য কিচ্ছু বললো না। আদিত্য ফোন বাজতে লাগলো। আদিত্য বাইক থামিয়ে কলটা রিসিভ করে বলে, দোস্ত তোরা যা, আমি ওইখানে পৌঁছে যাব। আব্বুর বন্ধুর মেয়ে আমার সাথে আছে, ওনাকে বাড়িতে দিয়ে আমি রেডি হয়ে চলে যাব। তোর সাথে উনি কি করে? কি আর করবে, আমার আব্বু আম্মুর আদেশ, ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে আর নিয়ে আসতে হবে। আচ্ছা ফোন রাখ, আমি যত তাড়াতাড়ি পারি পৌঁছে যাব। ওকে আয়। কল কেটে দিলে রিয়া বলে, আব্বুর বন্ধুর মেয়ে মানে কি রে? আমি তোর বিয়ে করা বউ। সবাইকে বলবি আমি তোর বউ। আর যদি শুনি তুই আমাকে আব্বুর বন্ধুর মেয়ে বলছস, তাহলে তোর খবর আছে কিন্তু। আমি তো বলেছি আপনি আমার স্ত্রী, এইটা আমি কাউকে বলবো না। সবাই জানে আপনি আমাদের বাড়িতে থাকবেন, ওইখান থেকে হসপিটালে যাবেন আসবেন। আমার বউ এটা কাউকে জানানো, এইটা আমি চাই না। কেন? তুই কি অস্বীকার করতে পারবি না আমি তোর বিয়ে করা বউ না? এত কথা বলার সময় নেই আমার। আদিত্য আর কোনো কথা না বলে বাইক চালাতে লাগলো। বাসায় পৌঁছে গেলে রিয়া নেমে চলে যায়। আদিত্য বাইক সাইডে রেখে ভেতরে ঢুকে রিয়া ওর আব্বু আম্মুকে সব বলে দেয়। আদিত্য যে ওর ফোন ধরেনি, 2 ঘন্টা বসিয়ে রেখেছে। আদিত্যের আব্বু শুনে অনেক রেগে যায়। আদিত্যর আব্বু ওকে মারতে যাবে, তখনই আদিত্যের দাদিমা এসে থামিয়ে দেয়। আদিত্য রাগ করে রুমে চলে যায়। রুমে গিয়ে খাটে বসে থেকে রাগে ফুঁসতে থাকে। রিয়া রুমে আসলে আদিত্য রিয়ার হাত শক্ত করে চেপে ধরে দেয়ালের সাথে আর বলে, আপনি এইসব করে কি করতে চান? শোনেন, আমি আপনাকে ভালোবাসি না আর কোনোদিনও বাসবো না। আমি অন্য কাউকে ভালোবাসি, আর ওকে ছাড়া আমি আমার লাইফে কাউকে ভালোবাসতে পারবো না। তাই আমার সাথে এত ন্যাকামি করে কোনো লাভ নাই। কিভাবে আমাকে রেখে অন্য কাউকে ভালোবাসো সেটা আমিও দেখব। আগে কি করেছো ওইসব দেখার বিষয় আমার নেই। আমি তোমার বিয়ে করা বউ, তাই তোমার সব ভালোবাসা পাওয়ার যোগ্য শুধুমাত্র আমি আর কেউ না। আর যাকে ভালোবাসো তাকে মাথা থেকে ছেড়ে ফেলে দাও, না হলে খুব খারাপ হয়ে যাবে। আদিত্য রেগে রিয়ার গলা চেপে ধরে আর বলে, ঝেড়ে ফেলবো না। কি করবি তুই? আমাদের কি করবি? দেখ, সম্মান করি বলে যা ইচ্ছে বলবি সেইটা মেনে নেব, তাহলে তুই ভুল ভেবেছিস। আমাদের মাঝে আসার চেষ্টা করলে আমি তোকে খুন করে ফেলবো। আদিত্য কথাগুলো শুনে রিয়ার চোখ দিয়ে পানি পড়ছে। রিয়ার নিঃশ্বাস আটকে আসছিল। রিয়া আদিত্যের হাত সরিয়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। আদিত্য শার্ট প্যান্ট নিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হয়, বাইকের চাবি নিয়ে বের হয়ে যায়। আদিত্য ওর আব্বু জিজ্ঞেস করলে আদিত্য বলে, আব্বু, সুইটিদের বাসায় যাব, ওর আজকে বার্থডে, তাই আমরা সব বন্ধুরা একটা পার্টি দিয়েছি। তাহলে রিয়াকে নিয়ে যা। না, উনি এই শীতের ভিতরে গিয়ে কষ্ট করার থেকে বাসায় থেকে ঘুমান। আচ্ছা আমি যাচ্ছি। আদিত্য কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বের হয়ে গেল। আদিত্য ওর বন্ধুর সাথে সুইটিতে ছাদে চলে যায়।
ওদের ছাদ সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এদিকে সুইটি রাগ করে সেই যে রুমে ঢুকে একবারও বের হয়নি। আর এদিকে ওর আব্বু আম্মুকে জানিয়ে সব করে ফেলে আদিত্যর। আদিত্য সুইটির রুমে গিয়ে নক করে। সুইটি দরজা খুলে আদিত্যকে দেখে আর রাগে কিছু না বলে রুমে ঢুকে পড়ে। কি রে শাকচুনি, এভাবে সারাদিন রুমের ভিতরে কি করস? প্রেম করস নাকি? আমাদের না জানিয়ে কোনো ছেলের সাথে প্রেম করস রে? আদিত্য, ফাজলামি করবি না। কি বলতে এসেছিস বলে চলে যা, আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। তুই আবার কবে থেকে 9টায় ঘুমানো শিখলি? আচ্ছা শোন, তোর সাথে কিছু কথা আছে। আমার কোনো কথা নেই তোর সাথে, তুই বাসায় যা, ভালো লাগছে না। আচ্ছা জায়গা থাক। আদিত্য কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। ছাদে চলে গেল সবার সাথে বাকি কাজ শেষ করার জন্য। রাত 11:40 বাজতে আদিত্য আবারও নিচে গিয়ে সুইটির রুমে ধাক্কা দিতে লাগলো। সুইটি এসিতে উঠবে না বলে চিৎকার করে বলে, আদিত্যর বাচ্চা, তুই এখনো যাস নাই? দেখ, বাসায় যা, আমি উঠবো না, আমার অনেক শীতে লাগছে। যাবি এখন থেকে? আরে শোন, তাড়াতাড়ি দরজা খুলে, আমার হাত অনেকখানি কেটে গেছে। আদিত্যর হাত কেটে যাওয়ার কথা শুনে সুইটি খাট থেকে নেমে দৌড়ে দরজা খুলে দিল। আদিত্যের ঘরে নিয়ে গিয়ে খাটে বসিয়ে দিয়ে বলে, মানে হাত কাটে নাই। শোন না, আমি তোর জন্য একটা ড্রেস এনেছি, এটা একটু পরে আমার সামনে আসবি। তোকে খুব এই ড্রেস পরা দেখতে ইচ্ছে করছে। আদিত্যকে ঘরে নিয়ে গিয়ে খাটে বসিয়ে দিয়ে বলে। আদিত্যের কথাটা উল্টাভাবে নিয়ে সুইটি লজ্জা পেয়ে গিয়ে রাগী লোক নিয়ে বলে। আদিত্য সুইটির কথা শুনে ঢোক গিলে বলে, এই ছি ছি ছি, কি বলিস? আরে আমি ওইভাবে কথা বলিনি। সুইটি লজ্জামাখা কণ্ঠে আদিত্যকে বাহিরে করে দিয়ে বলে, হইছে, আর মিথ্যে বলতে হবে না, বাইরে অপেক্ষা কর, আমি পড়ছি। যখন রুমে ঢুকতে বলবো তখনই ঢুকবি, তার আগে ঢুকলে খুন করে ফেলবো। আদিত্য দরজার কাছে দাঁড়িয়ে পায়চারি করতে লাগলো। আর এদিকে সুইটি দরজায় সিটকিনি না দিয়ে জামা চেঞ্জ করতে লাগলো। আদিত্য ঘড়ির টাইম দেখছে আর খালি বলছে, কি হইল? আর কতক্ষণ লাগবে? এবার তো দরজা খোলে। আদিত্য কথাটা বলেই দরজা হালকা করে ধাক্কা দিলে সাথে সাথে খুলে যায়। আদিত্য অবাক হয়ে তাকিয়ে দেখে সুইটি জামার চেন লাগাতে পারছে না। আদিত্যকে দেখে সুইটি তাড়াতাড়ি করে সামনের দিকে ঘুরে বলে, ভিতরে এসেছিস যখন, চেনটা লাগিয়ে দে। ওই তুই দরজা সিটকারি না দিয়ে ড্রেস চেঞ্জ করছিলি? যদি আমি কিছু দেখে ফেলতাম তখন? দেখলি কি, জামাই তো হবি, বিয়ের পর সব দেখবি, সেখানেই না হয় আগেই দেখলি, তাই কি হয়েছে? ধুর, ফালতু কথা বাদ দে, সব সময় মজা ভালো লাগে না। আচ্ছা তুই ওয়েট কর, আমি জ্যোতিকে ডাক দেই। যদি কে ডাক দিবি মানে? না মানে, আচ্ছা ওয়েট, আমি লাগিয়ে দিচ্ছি। আদিত্য সুইটির কাছে গিয়ে চোখ বন্ধ করে সুইটির চেনটা লাগিয়ে দিতে লাগলো। তখনই জ্যোতি কয়েকটা পিক তুলে নেয় আর দরজায় টোকা দিয়ে বলে, কি ভাই, তোকে পাঠানো হলো ওকে নিয়ে যাওয়ার জন্য, আর এখানে তোরা দুজন রোমান্স শুরু করেছিস? আদিত্য সুইটিকে চেন লাগিয়ে দিয়ে পেছনে তাকিয়ে বল, ধুর, কি যাতা বলস, ওই শাকচুনি তো চেন লাগাতেই পারছিল না। জ্যোতি আদিত্যের কথা শুনে বলে, হইছে, এখন চল তাড়াতাড়ি। কই যাবো রে? চল আগে, তারপর বুঝতে পারবে। আদিত্য একটা লাল কাপড় দিয়ে সুইটি চোখ বেঁধে দিল, সুইটিকে কোলে তুলে নেয় আর এটাও জ্যোতি ভিডিও করতে লাগলো। ছাদে গিয়ে সুইটিকে নামিয়ে দিয়ে আস্তে আস্তে চোখ খুলে দিয়ে সবাই একসাথে বলে উঠে, হ্যাপি বার্থডে ডিয়ার সুইটি। সুইটি ভালো করে চোখ ডোলে তাকিয়ে দেখে আকাশের দিকে একটা ফটকা ফুটলে দেখে লেখা আছে, শুভ জন্মদিন সুইটি। সুইটি পুরো ছাদ দেখে খুশিতে আদিত্যকে জড়িয়ে ধরে। আদিত্য ওকে ছাড়িয়ে রাকিব আর ফ্রেন্ডরা মিলে ওকে কেকের সামনে নিয়ে গিয়ে দাঁড় করায়। সুইটি খুশিতে সবাইকে অনেক ধন্যবাদ দিতে লাগলো। তারপর কেক কেটে বাবা মাকে খাইয়ে দেয়। তারপর আদিত্যকে খাইয়ে দিতে গেলে আদিত্য সুইটির মুখে লাগিয়ে দেয় আর সুইটি আদিত্যের মুখে লাগাতে যাবে, সাথে সাথে পা বেজে আদিত্যের উপর পড়ে যায়। এইসবও জ্যোতি ক্যামেরা বন্ধ করে নিল। সবাই ওদের তুললো। সুইটি এক এক করে সব বন্ধুদের কেক খাইয়ে দিল। সুইটির আম্মু আব্বু সবাইকে খাবার খাওয়ার তারা দিয়ে রুমে চলে গেল। আর এদিকে আদিত্যরা সারা রাত পার্টি করল, নেশা করে সবাই নাচানাচি করতে লাগলো। এগুলো জ্যোতি ওদের ফ্রেন্ড পেজ ভিডিওগুলো সব ফ্রেন্ডদের মেনশন করে পোস্ট করে দেয়। ওই নেশা করে সবাই ছাদে চিলেকোঠার ওখানে ছাদে চিলেকোঠার রুমে ঘুমিয়ে পড়ে। সকালে উঠলে আদিত্য দেখে সুইটি ওর বুকের উপর শুয়ে আছে। আদিত্য তাড়াতাড়ি করে ওকে তুলে দিয়ে বলে, এই সবে ওঠ, আর কত ঘুমাবি? অনেক বেলা হয়ে গেছে, ওঠে সবাই। উফ জান, ঘুমাতে দাও তো, কত শান্তিতে একটু ঘুমাচ্ছি।
রাখ তোর শান্তি, ও ঠিক তোরা। কেউ আদিত্যর কথা পাত্তা না দিয়ে ঘুমাতে লাগলো। আদিত্য উঠে সুইটির আম্মুর থেকে বিদায় নিয়ে বাসায় যায়। বাসায় গেলে আদিত্য দেখতে পায় ওর আব্বু আম্মু রিয়া সোফায় বসে আছে। আদিত্যকে দেখে ওর আম্মু বলল, মহারাজ এসে গেছে। কি ব্যাপার, সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আদিত্য কথাটা বলেই সামনে এগিয়ে গেল। আদিত্যের আব্বু ঠাস ঠাস করে ওকে থাপ্পড় দিয়ে বলল, তুমি হয়তো ভুলে গেছো তুমি বিবাহিতা, তোমার একটা বউ আছে। ঘরে বউ রেখে তুমি কিনা বেস্ট ফ্রেন্ডদের সাথে, ছি, ভাবতে ঘৃণা হচ্ছে। তুমি এতটা নিচে নেমে গেছো, ছি। আব্বু, এসব কি বলছো? আমি ঠিক কিছু বুঝতে পারলাম না। তুই কিছু বুঝতে পারছিস না তাই না? আদিত্যর দিকে গতকাল রাতে সেই ভিডিও দেখায়। আদিত্য ভিডিও দেখে মাথায় হাত দিয়ে ফেলে। আদিত্য তো জ্যোতির উপরে রাগ হতে লাগলো। আদিত্য ওর আম্মুকে কিছু বলতে যাবে, সাথে সাথে ওর আম্মু ঠাস ঠাস করে থাপ্পড় দিতে লাগলো। চুপ, আমাদের কি বোঝাবি? ওই যে আম্মু মজা ছিল। শোন, আমরা এই বয়স পার করে এসেছি। আমরা ছোট না, আমরা তোর বাবা মা। কোনটা ঠিক কোনটা ব্যাঠিক আমাকে শিখাতে আসিস না। আম্মু, তোমরা যা দেখেছো, যা ভাবছো তেমন কিছুই না। ছুটির চেন লাগাতে পারছিল না, তা আমি লাগিয়ে দিয়েছিলাম। আর আমার সব ফ্রেন্ডদের করে নেয়, এটা তো নতুন কিছু না, তাই না? আর সুইটি আমাকে কেক লাগাতে গিয়ে টেবিলের সাথে পাবে যে আমার উপরে পড়ে যায়, এছাড়া কিছুই না। ও আচ্ছা, তাই না? অন্য মেয়ের জামার চেন লাগাতে পারেন, আর বউ কিছু বললেই মেজাজ গরম হয়ে যায়, তাই না? আপনার যা ইচ্ছে করে, আমার আর কিছু বলার নেই। রিয়া কথাগুলো বলে দৌড়ে উপরে চলে গেল। আদিত্যের বাবা আদিত্যকে আরো একটা থাপ্পড় মেরে বল, আজকের পর থেকে যদি তোকে ওদের সাথে দেখি ঘনিষ্ঠ হওয়া, তাহলে তোর কপালে দুঃখ আছে বলে দিলাম। আর ভিডিওগুলো ডিলিট করে দিতে বলিস। একবার যদি ওর বাবা মায়ের চোখে পড়ে কি হতে পারে বুঝতে পারছিস? আদিত্য কিছু না বলে রুমে চলে গেল। রুমে এসে দেখে রিয়া খাটের উপর শুয়ে কান্না করছে। আদিত্য আলমারি থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল সেরে বের হয়ে আসতে রিয়া বলে, বাহ, এটার কারণ নিজের বউকে ভালো কিভাবে লাগবে। নিজের চাহিদা তো বান্ধবীর থেকে মিটিয়ে নিয়ে আসছেন, এই জন্য তো বউকে ভালো লাগে না। আগে জানলে কখনোই আপনাকে বিয়ে করতাম না। আমি আপনাকে ভালোবাসি বলে আপনাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিলাম। আমি যদি জানতাম আপনি আমার পেস্টুকে ভালোবাসেন, তাহলে আপনার পথের কাটা হয়ে দাঁড়াতাম না। রিয়া কথাগুলো বলে চলে যেতে নিলে সাথে সাথে আদিত্য রিয়ার হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে বলে, এই সমস্যা কি আপনার? হ্যাঁ, মুখ আছে বলে যা ইচ্ছে বলবেন। আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক করি? আমার হাত ছাড়েন। সত্যি তো বললাম, মিথ্যে তো বলিনি। ফালতু কথা বলবেন না। সুইটি আমার বেস্ট, এইটাই, এর বাইরে কিছু না। তার একটা নোংরা কথা ওর নামে বললে আপনার খবর আছে বলে দিলাম। আদিত্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে রিয়া, ওকে, ঠিক আছে, আপনি আপনার বেস্টুকে নিয়ে থাকেন। ওনার সম্পর্কে আমি কিচ্ছু বলবো না। আর আপনি কোনোদিনও আমার সম্পর্কে কিছু বলতে আসবেন না। আমি আমার মতো, আপনি আপনার মতো থাকেন। কথাটা বলে রিয়া লাগেজ গুছিয়ে নিতে লাগলো। আদিত্য রিয়াকে কিছু না বলে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। 12টার দিকে উঠে দেখে রিয়া রুমে নেই। আদিত্য ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়, তারপর নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে ওর আব্বু আম্মু বসে আছে। আদিত্য ওর আম্মুকে বলল, আম্মু, অনেক ক্ষুধা লেগেছে, খেতে দাও। যার ক্ষুধা লেগেছে সে বেড়ে খাবে। আমাকে কেউ হুকুম দিতে যাবি না। আমি এই বাড়ির কাজের লোক না যে আমাকে তোদের কথা মতো চলতে হবে। এইটা আমার স্বামীর বাড়ি, তাই আমার স্বামীকে বাদে অন্য কাউকে আমি খাওয়াতে পারবো না। মানে কি যাতা বলো? আমি তোমার ছেলে। আমার কোনো ছেলে নেই। কি ধ্যাত? আদিত্য টেবিলে গিয়ে খাবার খুঁজতেই দেখে খাবার নেই। আদিত্য ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার আম্মু, খাবার কই? আমি জানি না, ক্ষুধা লাগলে রান্না করে খা। আমি রান্না করব? ফাজলামি করো আমার সাথে? কিসের ফাজলামি করে? হ্যাঁ, আমার বউ কাউকে রান্না করে খাওয়াতে পারবে না। তোকে বিয়ে করানো হয়েছে, তোর বউ যেটা রান্না করবে ওটাই খাবি। আজ থেকে আমাদের রান্না আলাদা, তোদের রান্না আলাদা। মাথার ওপর দিয়ে যাচ্ছে সবকিছু। সবার মাথা কি নষ্ট হয়ে গেল নাকি? যাই হোক, ওনাকে তো দেখছি না, উনি কোথায় গেছে? বাপের বাড়ি চলে গেছে। যেদিন বাপের বাড়ি থেকে ফিরে আনতে পারবি সেদিনে এই বাড়ির ভাত জুটবে। আর না হয় নিচে রান্না করে খা। তুই তো রান্নাও পারিস না, না খেয়ে থাক। না খেয়ে থাকবো কেন? আব্বু, টাকা দাও, বাইরে গিয়ে খেয়ে আসবো। আমার টাকা বেশি হয় নাই যে তোকে টাকা দিতে হবে। ঘরে রান্না করে খা, না হলে চুপ করে বসে থাক।
আজব কথা তো। দেখো, আমার অনেক ক্ষুধা লেগেছে, প্লিজ টাকা দাও, আমি বাইরে যাব। তোর কাছে দুইটা অপশান, এক বৌমাকে নিয়ে আসেক গা, ওইখানে খাবার খেতে পারবি, আর দুই নিজে রান্না করে খা। থুর, খাবই না। আদিত্য রাগ করে নিজের রুমে চলে গেল। আদিত্যর অনেক ক্ষুধা লেগেছে, পেটে হাত দিয়ে শুয়ে থাকলো, আবারও উঠে পড়ে। এভাবে সারাদিন কাটিয়ে দিল। তাও ওর মা একবারও ডাকলো না। সবাই খেয়ে ঘুমিয়েও গেছে। আদিত্য রাতে লুকিয়ে রান্নাঘরে গিয়ে দেখে কিছুই রাখেনি। আদিত্য রুমে চলে আসে। সারা রাত আর ঘুম হলো না। ক্ষুধা লাগলে কি আর ঘুম হয়? সকালে উঠে কলেজ যাওয়ার জন্য রেডি হলো তাড়াতাড়ি। কলেজ যাওয়ার জন্য হাত খরচ দেয়। আদিত্য তাড়াতাড়ি নিচে গেলে দেখে ওর আব্বু আম্মু খাবার খাওয়া শেষ করছে। শনিবারে আবার কবে থেকে ক্লাস হচ্ছে? ইস, মনেই তো নাই। ধ্যাত, যাই হোক, টাকা দাও, আমি বাইরে যাব। বলছি না টাকা দিতে পারবো না, তোর বউয়ের থেকে নেগা। তোর বউ তো ইনকাম করে, আমি ইনকাম করি আমার বউকে খাওয়ানোর জন্য, অন্য কাউকে না। আচ্ছা, ব্যাপার কি? দাদু কোথায়? তোর ফুপির বাসায় গেছি। ও ধুর, আমি আমার ফ্রেন্ডের বাসায় গেলে তো খেতে পারি। আদিত্য কথাগুলো বলেই দৌড়ে রুমে চলে গেল। রুমে এসে ড্রেস চেঞ্জ করে নিচে গিয়ে বাইক স্টার্ট দিয়ে দেখে বাইক চালু হচ্ছে না। আদিত্য অবাক হয়ে যায়। আদিত্য ট্যাঙ্কি চেক করলে দেখে তেল নেই। আদিত্য তো ভেবাচাকা খেয়ে গেল। উপায় না পেয়ে প্রাইভেট কার নিতে যাবে, তখনই ওর আম্মু পেছন থেকে এসে বলে, ড্রাইভার চলো, আমি মার্কেটে যাব। কারটা ওর আম্মু নিয়ে চলে গেল। আদিত্য তো রাগে শরীর জ্বলতে লাগলো। আদিত্য উপায় না পেয়ে ওর হাই স্কুলে থাকা যে সাইকেল ছিল ওইটাই বের করে চালিয়ে সুইটিদের বাসায় গেল। সাইকেল চালিয়ে হাত পায়ে একদম শক্তি কমে গেছে। সুইটিদের কলিং বেল বাজাতেই সুইটি দরজা খুলে দেখে আদিত্য। কি ব্যাপার আদিত্য, তোকে এমন দেখাচ্ছে কেন? আয় ভিতরে আয়। আসলে সুইটি, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দে। আমার চারিপাশে সবকিছু ঘটছে। কি, তোর ক্ষুধা লাগছে? আয় ভিতরে আয়। আদিত্যকে সুইটি ধরে নিয়ে গেল। আদিত্যকে ফ্রেশ হতে বলল। আদিত্য সুইটির রুমে গিয়ে ফ্রেশ হয়ে বসে থাকলো। সুইটি খাবার নিয়ে এসে আদিত্যকে দেয়। আদিত্য তাড়াতাড়ি করে প্লেটের সবটুকু খাবার খেয়ে নিল। সুইটি তো অবাক হয়ে গেল। কি ব্যাপার আদিত্য, তোকে জিনে ধরছে নাকি? এভাবে খাবার খাইলি, আর তাও এক প্লেট ভাত খাইলি? ধুর, ক্ষুধা লেগেছে, সেই তোদের বাসা থেকে যে খেয়েছিলাম সেই খাওয়া, আর খাই নাই। বলিস কি, আন্টি তোকে খেতে দেয় নাই নাকি? না। কেন? কিছু না। আচ্ছা থাক, বাসায় যাই। ক্লাবে যাবি না? আমার কাছে একটাও নাই। বলিস কি? ঠিকই বলছি। আচ্ছা থাক, বাসায় যাই। আদিত্য সুইটির থেকে বিদায় নিয়ে চলে গেল। আদিত্য বাসায় গিয়ে রুমে শুয়ে পড়ে। নেট চালাতে গিয়ে দেখে ওয়াইফাই এর পাসওয়ার্ডও চেঞ্জ করে দিয়েছে। আদিত্য তো মাথা খারাপ হয়ে গেল। আদিত্য ফোনটা রেখে বই নিয়ে বসলো। পড়া শেষ করে আবারও ঘুমিয়ে যায়। দুপুরে উঠে রাকিবদের বাসায় গিয়ে খাবার খেয়ে আসে। এভাবে প্রতিদিন সব বন্ধুদের বাড়িতে খেতে লাগলো। এক সপ্তাহ হয়ে গেল। আদিত্য এখন কারো বাসায় যাওয়ার সাহস পাচ্ছে না। আদিত্য খাটের উপর বসে থেকে ভাবতে লাগলো, এভাবে কি জীবন চলে? আব্বু আম্মু এত পাষাণ হলো কিভাবে? নিজের সন্তানের খোঁজ খবরও রাখে না। সেই গতকাল সকালে খেয়ে এসেছি, এখন দুপুর হয়ে যাচ্ছে। উফ, কি যে করি। যত যাই হোক, ওই মেয়েটাকে আমি ভুলেও নিয়ে আসবো না। আব্বু প্ল্যান সফল হতে দেব না। কিন্তু শাকচুনিটাকে অনেক মিস করছি। শাকচুনিটা থাকলে নিশ্চয়ই আমাকে এভাবে রাখতো না, আর ওই থাকাতে শীতটা অনেক কম লাগতো। তোর ভালো লাগে না। আদিত্য নিজে নিজে বিড়বিড় করতে লাগলো। তারপর আদিত্য অনেক কষ্টে ঘুমিয়ে গেল। সন্ধ্যায় উঠে নিজের শরীরে শক্তি পেল না। অনেক কষ্টে উঠে রেডি হয়ে নিল। নিচে গিয়ে বলল, আব্বু টাকা দাও, তোমাদের বৌমাকে নিয়ে আসতে যাব। তোর কথা আমরা বিশ্বাস করি না। কি প্রমাণ যে বৌমার কাছে যাবি? আরে কসম কেটে বলছি, ওনাদেরই বাসায় যাব। ওকে, আমার ওয়ালেট নিয়ে আয়, আর কি কি নিতে হবে আমি বলে দিচ্ছি। ওকে। আদিত্যর আব্বুর রুম থেকে ওয়ালেট নিয়ে আসে। আদিত্যর আব্বু ওকে টাকা দেয়। তারপর বলে দিল কি কি কিনে নিয়ে যেতে হবে। আচ্ছা, বাট এখন বাইকের তেল কিভাবে নিয়ে আসবো? গাড়ি নিয়ে যা, বাইক নিতে হবে না। আচ্ছা। আদিত্য বাসা থেকে বের হয়ে ড্রাইভিং করে। ওর আব্বুর বলা কথা মতো সবকিছু কিনে রিয়াদের বাসায় চলে গেল। বাসায় গিয়ে কলিং বেল বাজাতে আদিত্যের শাশুড়ি দরজা খুলে দিল। আদিত্য তাকে সালাম দেয়। তারপর তার সাথে কথা বলে সবকিছু দিল। ভিতরে আসো, আমি তো ভেবেছিলাম তুমি শ্বশুরবাড়ি চেনোই না। আদিত্যের শাশুড়ি আদিত্যকে ভেতরে নিয়ে যায়।
আদিত্যের সাথে টুকটাক কথা বলতে থাকলো। ভেতরে গিয়ে সবার সাথে কুশল বিনিময় করলো। তারপর আদিত্যকে রিয়ার রুম দেখিয়ে দিল। আদিত্য উপরে উঠে সোজা রিয়ার রুমে ঢুকে পড়ে। রিয়ার রুমে ঢুকে আদিত্য তো অবাক, কারণ রিয়াকে একটা ছেলে কিস করছে। আদিত্য ভেতরে গিয়ে বলে, এইসব হচ্ছেটা কি? সাথে সাথে এই ছেলেটা রিয়াকে ছেড়ে দেয়। রিয়ার চোখ লাল হয়ে আছে, এতে বোঝাই যাচ্ছে রিয়ার চোখে কিছু পড়েছিল, কিন্তু আদিত্যকে ভুল বুঝছিল। আদিত্যকে দেখে রিয়া ছেলেটার গালে কিস করে বলে, ধন্যবাদ জান, অনেক মজা ছিল। আচ্ছা জান, তুমি যাও, আমরা ফোনে কথা বলবো। হতম পেঁচা চলে এসেছে, এখন তুমি থাকলে আম্মু আব্বু বকা দিবে। রিয়ার কথা শুনে ছেলেটা অবাক হলো। রিয়ার চোখ মারলে ছেলেটা রিয়ার কপালে চুমু দিয়ে চলেছে। এটা দেখে তো আদিত্য রাগে গজগজ করতে লাগলো। কি ব্যাপার, তুমি এখানে কি করো? আর কারোর রুমে আসলে যে নক করে আসতে হয়, এটা কি জানো না? ওই ছেলেটাকে কিস করলেন কে? আর আপনার এত বড় সাহস পরপুরুষকে আপনার ঘরে ঢুকতে দেন? রিয়া আদিত্যের কথা শুনে জোরে জোরে হাসতে লাগলো। রিয়া আদিত্যকে বলল, কি কি পরপুরুষ? ও কোনো পরপুরুষ নয়, ও আমার হবু স্বামী। তোমাকে ডিভোর্স দিয়ে আমি ওকে বিয়ে করে নেব, তাই পরপুরুষ বলবে না ওকে। আদিত্যের অনেক রাগ হলো। আদিত্য কিছু না বলে রিয়ার রুম থেকে বের হয়ে গেল। নিচে গিয়ে রিয়ার আম্মুকে বলল, আম্মু, আমি তাহলে আসি। আগামীকাল কলেজ আছে তো, আমাকে যেতে হবে, আর কিছু কাজ আছে। কি হলো বাবা, কেবল আসলে কেবল চলে যাবে? না না, এইটা হবে না। আজ প্রথম শ্বশুর বাড়ি আসলে আর না খেয়ে চলে যাবে? ক্লাস অনেক করতে পারবে। তুমি যাও, রুমে রেস্ট নাও। আগে আমাকে জানালে আমি সব কিছু রান্না করে রাখতাম। না আম্মু, আমি অন্য একবার এসে আপনার হাতে মজার মজার সব খাবার খাবো। আজকে আমি যাই, আমার একটু কাজ আছে। আদিত্য শাশুড়ি শ্বশুরকে বুঝিয়ে সুঝিয়ে চলে আসে। বাসায় না গিয়ে আদিত্য ক্লাবে চলে গেল। ক্লাবে গিয়ে দেখে সবাই আড্ডা দিচ্ছে। আদিত্যকে দেখে সবাই অবাক হয়ে বলে, ভাই তোর কি হয়েছে? আজকে এখানে আসলি? এই এক সপ্তাহ ধরে লুকোচুপি খেলছিস কেন? এমনি সর, ড্রিঙ্ক করতে দে। ওকে কর, আজকে সব কিছু ফ্রি। মানে? আদিত্য বলে, মানে কিছুক্ষণ পর জানত পারবি। তোকে এমনিতেই সবাই ধরে নিয়ে আসতো, তুই এসেছিস, এতেই ভালো হয়েছে। আমাকে একটু বুঝিয়ে বলতো কি হয়েছে। রাকিব কিছু বলতে যাবে, তখনই সুইটি মাইকে বলে, আদিত্য, তোকে আজ আমি কিছু কথা বলতে চাই। আমাকে কি বলবি? আর বলবি ভালো কথা, মাইকে করে বলার কি প্রয়োজন? সবাইকে জানানো দরকার, তাই সবাই আমার দিকে মনোযোগ দাও। যারা আদিত্যকে ভালোবাসো বা পছন্দ করো, সকল মেয়েদের বলছি, আমি আদিত্যকে ভালোবাসি। আই লাভ ইউ আদিত্য, আমি তোকে অনেক ভালোবাসি। আমি জানি তুইও আমাকে অনেক ভালোবাসোস, তাই আমি চাই তুই সবার সামনেই আমাকে প্রপোজ করবি। সুইটির কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখনই আদিত্য কিছু বলতে যাবে, সুইটি আদিত্যকে জড়িয়ে ধরে বলে, কি ব্যাপার জান, অবাক হলি? আমিও জানি জান, তুমিও আমাকে ভালোবাসো। সবার সামনেই আমাকে প্রপোজ করো এবার। সুইটি, তোকে আমার কিছু কথা বলার আছে। তুই নেশার ভিতরে আসিস, আমি সকালে তোর সাথে কথা বলবো। আদিত্য সুইটিকে সরিয়ে দিয়ে চলে যেতে নিলে সুইটি ওকে ধরলে আদিত্য সরিয়ে দেয়। সুইটি, বাসায় যা, আমাকেও যেতে দে। না, কি কথা বলবে এখানেই বলো। না, আমি যা বলার সকালে বলবো, এখন আমাকে যেতে দে। সুইটি আদিত্য আর কোনো কথা না শুনলো না। সুইটি আর সবাই একসাথে বলতে লাগলো। আদিত্য যেন সুইটিকে প্রপোজ করে। আদিত্যর মাথা এমনিতেই গরম ছিল, তার উপর ওদের জোরাজোরি করাতে আদিত্য বিরক্ত হয়ে চিৎকার করে বলল, উফ, চুপ করবে তোমরা। আর সুইটি, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই বেস্ট হিসেবে ভালোবাসি, অন্যভাবে ভালোবাসি না। আর আমি অন্য কাউকে ভালোবাসি, তাই প্লিজ এই বিষয়ে আর কথা বাড়াতে চাই না। আদিত্যের কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। পুরো ক্লাব যেন চুপ হয়ে গেছে। সুইটি পড়ে যেতে নিলে জ্যোতি ধরে ফেলে, আদিত্যকে বলে, আদিত্য কি যাতা বলিস? তুই তো একদিন আমাকে বলেছিলি তুই জ্যোতিকে মনে হয় ভালোবাসিস। হ্যাঁ, আমি ভেবেছিলাম ওই আমাকে বোঝে, আমার পাশে সবসময় থাকে, তা আমি ভেবেছিলাম আমি ওকে হয়তো ভালোবাসি, কিন্তু না, আমি ওকে ভালোবাসি না। আমি জাস্ট ওকে পছন্দ করতাম, বাট বেস্ট হিসাবে। এটা ভালোবাসা বলা যায় না। আমাকে ক্ষমা করে দে, আমি তোকে বেস্টুর চোখে দেখি, এর থেকে কিছু না। আদিত্যর কথা শুনে সুইটি কান্না করতে করতে আদিত্যের কলার ধরে টেনে ওর কাছে নিয়ে এসে বলে, আমার এত কেয়ার করা, আমার কথা এত ভাবা, আমার কিছু হলেই পাগলের মতো ছুটে যাওয়া, এটা কি ভালোবাসা ছিল না? আমাকে যদি ভালো নাই বাসো, তাহলে সবার থেকে আমাকে কেন এত কেয়ার করতি?
আমাকে ভালো না বাসলে কেন আমার থেকে এতদিন ভালোবাসার অভিনয় করলি? একজন বয়ফ্রেন্ড যেভাবে থাকে তুই ঠিক সেইভাবে কেন আমার সাথে থাকতি বল? কথাগুলো বলে সুইটি আদিত্যকে জড়িয়ে ধরে কান্না করে। ওর চোখের পানিতে আদিত্যের জ্যাকেট ভিজিয়ে দেয়। আদিত্য সুইটিকে কি বলবে বুঝতে পারছে না। আদিত্য সুইটিকে বলল, দেখ, আমি সবাইকে সমানভাবে ভালোবাসি, সমানভাবে কেয়ার করতাম। আর তুই ছিলি আমার বেস্ট। তোর সাথে আমি সেই ছোটবেলা থেকে পড়াশোনা করেছি। তুই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের সম্পর্কটা ওইরকমভাবে কোনোদিনও হতে পারে না। আমাকে ক্ষমা করে দে। আদিত্য কথাগুলো বলেই সুইটিকে রেখে ক্লাব থেকে বের হয়ে যায়। সুইটি ক্লাবে ফ্লোরেই হাঁটু গেড়ে বসে জোরে জোরে চিৎকার করে কান্না করতে লাগলো। আর এদিকে আদিত্যর চোখের পানি নিয়ে ড্রাইভিং করতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, আমাকে ক্ষমা করে দিস সুইটি। আমি তোকে ভালোবাসি, কিন্তু এখন আমি তোর থেকেও আমার স্ত্রীকে বেশি ভালোবাসি। হয়তো আমি তাকে প্রকাশ করি নাই, কিন্তু তাকে আমি অনেক ভালোবাসি। আমি জানি তুই অনেক কষ্ট পেয়েছিস। যদি বিয়েটা না হতো তাহলে তোরই হাত ধরতাম। যেখানে বিয়ে হয়ে গেছে আর ভালোবাসি তাকে ছেড়ে তোর হাত ধরতাম কিভাবে বল? আদিত্য কথাগুলো বলেই চোখের পানি ছেড়ে দেয়। আদিত্য হঠাৎ করে ড্রাইভিং কন্ট্রোল করতে না পেরে একটা ট্রাকের সাথে ধাক্কা লেগে সোজা আদিত্যের গাড়ি ছিটকে রাস্তার একটা খাদে পড়ে যায়। ট্রাক ড্রাইভার ভয়ে ট্রাক নিয়ে তাড়াতাড়ি চলে গেল। 5 বছর পর রাহেলা বেগম রান্না শেষ করে তার ছেলের রুমে গেল। রুমে গিয়ে দেখে তার ছেলে শুয়ে আছে। রাহেলা বেগম ডাকতে গেলে তার ছেলে তার কোলে মাথা দিয়ে বলে, আম্মু ঘুমাতে দাও, সারা রাত ঘুমাতে পারিনি। না, আর 1 মিনিটও ঘুমাতে পারবি না। তাড়াতাড়ি ওঠ। তোর আঙ্কেলের সাথে আজ না শহরে যাওয়ার কথা। তাড়াতাড়ি উঠে, তোর আঙ্কেল আসতে অনেক রেগে যাবে কিন্তু। উফ আম্মু, আঙ্কেলের সাথে যাব না। ওনার মেয়ে খালি আমার সাথে ফাজলামি করে, আমার এসব ভালো লাগে না। রাহেলা বেগম আকাশের কথা শুনে হাসতে লাগলো। আকাশের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আরে পাগল ছেলে, তুই এটা বুঝিস না? তুই তোকে ভালোবাসে, তাই তোর সাথে এমন করে। আমার ছেলেটা যে কবে বড় হবে কে জানে। আমিও তো আপুকে ভালোবাসি, তাই বলে আপু ওই রকম করবে? আরে পাগল ছেলে আমার, এই ভালোবাসা ওই ভালোবাসা না। ও তোকে অনেক রকম ভাবে ভালোবাসে। আচ্ছা, এখন উঠে খাবার খেয়ে নে। আমি তুলিকে বলে দিব তোকে যেন আর ডিস্টার্ব না করে। বলে দিও। তুই এখন ওঠ। আকাশ তাড়াতাড়ি উঠে পড়ে। উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে টেবিলে বসে খাবার খেয়ে নিল দুজন। আকাশ শোন, 1 সপ্তাহ পর আমরা শহরে চলে যাব। আমি ট্রান্সফার করে নিব। কেন? এখানে কি হয়েছে? গ্রামে থেকে কোনো লাভ নেই, তাই শহরে চলে যাব। আমি শিক্ষকতা করব, আর তুই শহরে একটা চাকরির ব্যবস্থা করে নিবি। এখানে থাকলে বাদর আরও হওয়া বাকি থাকবে না। আমি আবার কি করলাম? কিছুই করেন নাই দেখে প্রতিদিন এতগুলা বিচার আছে। আর কিছু করলে মনে হয় সেকেন্ডে সেকেন্ডে বিচার আসতো। ঢাকা যাবে কার সাথে? তোর আঙ্কেলদের বাসায় ভাড়া উঠব। আবার কি ঝামেলার কথা বলো? ধুর, ভালো লাগে না। থাকো, গেলাম। আঙ্কেল এসে গেছে। তাহলে কি আম্মু আমি আর আসবো না? ওইখানেই থেকে যাব? তুমি একা আসবে নাকি? তুই একেবারে তোর সবকিছু নিয়ে চলে যা। আমি বাকি জিনিসপত্র আস্তে আস্তে সব পাঠিয়ে দিব। ওকে, আই লাভ ইউ আম্মু। আই লাভ ইউ টু। আকাশের কপালে চুমু দিল। আকাশ জড়িয়ে ধরে ওর আঙ্কেলের সাথে চলে যেতে নিলে আকাশ বাসে উঠে যাচ্ছিল। আকাশ বাইরের দিকে তাকিয়ে আছে। আকাশের আঙ্কেল আকাশকে বলে, তোমার আব্বু মারা যাওয়ার পরে তোমার আম্মু অনেকটা অসহায় হয়ে পড়েছিল। তোমাকে নিয়ে আবার নতুন ভাবে বাঁচার স্বপ্ন দেখেছে। তুমি তোমার আম্মুকে কষ্ট দিও না কখনো। আমি জানি, আর আমার আম্মুকে ভালো রাখার জন্য আমি সব করতে পারি। যার কারণে আপনাকে আমি বললাম আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন। আকাশের আঙ্কেল আকাশকে সব কিছু বুঝিয়ে দিতে লাগলো। আর আকাশ ওর আঙ্কেলের সাথে কথা বলে বুঝতে পারলো ওরা ঢাকা না সিলেটে যাচ্ছে। সিলেটের কথা শুনে আকাশ চমকে গেল। আঙ্কেল, আম্মু না সিলেটের কথা শুনতে পারে না? আপনি আম্মুকে বলেছেন আপনি যে সিলেট নিয়ে যাচ্ছেন? আকাশের আঙ্কেল বলে ওর আম্মুকে বলেনি। আর সিলেট নাকি ওনার বড় ভাই থাকে, সে নাকি আকাশকে চাকরি দেবে, আর তুলি ওখানেই থাকবে। তুলি যেন খেয়াল রাখে। কি? তুলি আপু আমার সাথে থাকবে নাকি? আর আঙ্কেল, আম্মু তো নাকি ঢাকা চলে আসবে। তাহলে ঢাকায় গিয়ে আমাকে না পাইলে আম্মু তো রেগে যাবে। আমাকে ছাড়া থাকতে পারে না, এটা তো আপনি জানেন। তারপরও এমন করলেন কে? আকাশের আঙ্কেল বলে,
তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না। তুমি আমার মেয়ের খেয়াল রেখেও এতেই হবে। আমার মেয়েকে প্রতিদিন হসপিটালে দিয়ে আসবে, আর হসপিটালে দিয়ে এসে অফিসে চলে যাবে, আর কাজটা যেন মনোযোগ দিয়ে করে। আঙ্কেল, আমি আম্মুকে ছাড়া থাকতে পারবো না। আমি যাব না, আমি বাসায় যাব। আকাশ সাথে সাথে ওর আম্মুকে কল দেয়। ওর আম্মু কল রিসিভ করলে আকাশ বলে, আম্মু, আঙ্কেল আমাকে সিলেট নিয়ে যাচ্ছে। আম্মু, আমি তোমাকে ছাড়া একা ওইখানে গিয়ে থাকতে পারবো না। আম্মু, আঙ্কেলকে বলো আমাকে তোমার কাছে দিয়ে আসতে। কি সিলেট নিয়ে যাবে মানে? আমাকে না বলো, ঢাকায় তোকে একটা চাকরি দিবে। দেখি তোর আঙ্কেলের কাছে ফোন দে। আদিত্য ওর আঙ্কেলের কাছ থেকে ফোন নেয়। ওর আঙ্কেল ওর আম্মুকে বুঝাতে লাগলো। অনেকক্ষণ দুজন কথা বলার পর আকাশের কাছে ফোন দেয়। রাহেলা বেগম আকাশকে বলে, আচ্ছা তোর আঙ্কেলের সাথে যা, আর শোন আমি যত তাড়াতাড়ি পারি তোর কাছে চলে যাব। আচ্ছা আম্মু, তাড়াতাড়ি আমার কাছে চলে আসবে, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না একা। হায় রে, আমার ছেলেটা এত বোকা কেন যে হয়েছে? আরে মা কতদিন বেঁচে থাকবে? হ্যাঁ, একা চলার চেষ্টা কর, সব জায়গায় মা মা করিস না। আম্মু, তুমি এইভাবে আমাকে বলতে পারলে? ওকে, লাগবে না তোমাকে, ভালো থাকো। আকাশ ফোনটা কেটে দিয়ে মন খারাপ করে বাইরের দিকে তাকিয়ে থাকে। সিলেট পৌঁছাতে পৌঁছাতে রাত 9টায় বাজে। আকাশকে ওর মা কল দিলে আকাশ কল রিসিভ করে না। আকাশের আম্মু বুঝতে পারলো ও রাগ করেছে, যার কারণে ওর আঙ্কেলের কাছে কল দিল। আর ওদিকে আকাশ সিলেট নেমে কেমন যেন লাগছে। আকাশ চারিদিকে ঘুরে দেখতে লাগলো। আকাশের মাথা কেমন যেন চক্কর দিচ্ছে। আকাশের আঙ্কেল ওকে ধরে ফেলে। আকাশের আঙ্কেল ওকে জিজ্ঞেস করে কি হয়েছে। কিছু না, বাস জার্নি করেছি দেখে মনে হয় মাথাটা কিছুটা চক্কর দিয়েছে। আকাশের আঙ্কেল একটা সিএনজি নিয়ে দুজনে চলে যায়। আকাশ বাসায় গিয়ে সবার সাথে পরিচয় হয়ে নিল। আকাশকে দেখে তুলি খুশি হয়ে আকাশের কাছে এসে বলে। আকাশ তুলির পিছে পিছে যেতে লাগলো। তুলি রুমের ভেতরে গিয়ে আকাশের হাত টান দিয়ে খাটের উপর ফেলে দিয়ে আকাশের উপর শুয়ে যায়। সাথে সাথে আকাশ জোরে চিৎকার দিয়ে ওঠে। তুলি ভাবাচাকে খেয়ে সাথে সাথে আকাশের মুখ চেপে ধরে। সবাই এসে পড়ে। তুলি তাড়াতাড়ি করে ওর উপর থেকে উঠে পড়ে। তুলির বড় চাচু এসে বলে, কি হয়েছে বাবা, এভাবে চিৎকার দিলে কেন? ও কিছু না আঙ্কেল, ওইটা একটু ভীতু, আমার সাথে ধাক্কা লেগে পড়ে গেছে, এটাতে চিৎকার করে উঠেছে। মেয়েদের থেকে দূরে থাকে তো। ও আচ্ছা। সবাই চলে গেল। তুলি চাচাতো বোন মিটিমিটি হাসছে। সবাই গেলে তুলি চাচাতো বোন গেল না। তুলি চাচাতো বোন রূপা তুলিকে বলল, কিরে, তোর জামাই তোর ধাক্কা খেয়ে যে চিৎকার দিয়েছে, না জানি তুই অন্য কিছু করলে কি করে বসে? আমি ওনার জামাই না, আপনি কি করেন? জামাই না? জামাই তো হয়ে যাবে। এই বলদ, এভাবে চিৎকার দিলি কে? তুলিকে রেগে আসতে দেখে আকাশ মনে হচ্ছে এমন কেউ তার সাথে আগে কেউ করত। আকাশ মাথা যন্ত্রণা হতে লাগলো। আকাশ চিৎকার দিতে যাবে, সাথে সাথে তুলি আর রূপা দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। আকাশ নিকে চেকে স্বাভাবিক করে ফ্রেশ হতে গেল। আকাশ রুম থেকে বের হয়ে উঠোনে গেলে সবাইকে উঠোনের ভেতর গোল হয়ে বসে থাকতে দেখে আকাশ ভাবলো, এখন 9টা বাজে, এখানে এসেছি বোঝাই যাচ্ছে না। 9টা বাজে দিন মনে হচ্ছে। তার উপরে এদের এভাবে বসে থাকতে দেখে মনে হয় দিনে বসে গল্প করছে। আকাশকে দেখে ওকে ডাক দিল। আকাশ ওদের কাছে গেল। রূপা আকাশকে বসতে দিল। রূপার আব্বু বলল, আকাশ তুমি তো পড়াশোনা করছো, তুমি অনেক ভালো স্টুডেন্ট। আর হবে না কে, তোমার আব্বু আম্মু অনেক মেধাবী ছিল। তোমার আম্মু হলো আমার স্বাস্থ্য বোন হয়, আর তুমি আমাদের নিজেদের লোক। তাই তোমাকে তো যেমন তেমন চাকরি দেওয়া যায় না। এখানে আদিত্য গ্রুপে পিয়নের পদে খালি আছে। তুমি কি এই চাকরিটা করতে পারবে? বেতন পাবে 8,000 টাকা। তাদের সাথে যদি মিল দিতে পারো তাহলে বেতন বাড়িয়ে দিতে পারবে, এমনকি ভালো চাকরিও পেতে পারো। পিয়নের চাকরি আম্মু জানলে আমাকে এটা করতে দেবে না। আমি তো মাস্টার্স করা শেষ, আমি স্কুলে জব নেব। এখন চাকরি নিতে আগে টাকা দরকার হয়, তাই আপাতত এই চাকরিটা করো, তারপর খোঁজ খবর নিয়ে মাস্টারের চাকরি জন্য অ্যাপ্লাই করিও। আম্মুর সাথে কথা বলতে হবে। হ্যাঁ করো। আর বাবা, আমার এই ছাড়া কোনো চাকরি দিতে পারছি না তোমাকে, কারণ আমি এখানে ছোট পদে কাজ করি। আচ্ছা আঙ্কেল, সমস্যা নাই, আমি আম্মুর সাথে কথা বলে দেখি উনি কি বলে। তুমি সব কথাতে মা মা করো কে?
নিজের সিদ্ধান্ত বলে কোনো কথা নেই। যতদিন দেখছি খালি মা 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 করে, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো। আদিত্যের কথা শুনে তুলির আব্বু ওকে ধমক দিল। তখন তুলি চুপ হয়ে গেল। আকাশ ওর আম্মুকে কল দেয়, সাথে সাথে ওর আম্মু কল রিসিভ করে বলে, আকাশ সরি বাবা, রাগ করিস না। আমি আর এই কথা বলবো না দেখে তুই দূরে গিয়েছিস। এখন রাগ করে আমার ফোন ধরা বন্ধ করিস না, আমার খুব টেনশন হয়। তুই তো জানিস তোর কণ্ঠ না শুনে আমার বুকের ভেতরে তোলপাড় হয়ে যায়। আম্মু সরি, আর এমন করব না। আম্মু, তোমাকে যে জন্য কল দিয়েছিলাম সেটা শোনো। কি কথা? আমার কাছে দাও, আমি বুঝিয়ে বলি। আকাশ ফোনটা এগিয়ে দিলে রূপার আব্বু রাহেলা বেগমের সাথে কথা বলতে লাগলো। উনি কিছুতেই রাজি হলো না। রূপার আব্বু আর কিছু না বলে আকাশের কাছে ফোন দিলে আকাশ ওর আম্মুকে বলল, আম্মু 1 মাস করে দেখি না, নতুন নতুন সব কিছু বোঝে নেই। প্লিজ প্লিজ আম্মু, রাগ করো না। না, আমার ছেলেকে দিয়ে ওই সব কাজ করাবো না। আম্মু এমন করো না, আমি কাজটা করি প্লিজ। আম্মু তুমি না বলেছ সব কাজ ছোট করে দেখতে নাই, কাজ তো কাজই, এখানে ছোট বড় কিছুই নাই। তাই বলে আমি তো জানি আমার ছেলের অবস্থা। কথায় কথায় মাথা গরম হয়ে যায়, কেউ কিছু বলে তুই নিজে রাগ কন্ট্রোল করতে পারবি বল? যদি পারিস তাহলেই কর গিয়ে। ওকে আম্মু, আমি আমার রাগটা কন্ট্রোল করব, এবার রাজি হয়ে যাও। আচ্ছা, তোর যেটা ভালো লাগে, কিন্তু হ্যাঁ, ওই কাজ করতে না মন চাইলে জোর করার দরকার নেই। এমন না যে তোর টাকা দিয়ে সংসার চলবে। তোকে কাজে পাঠানোর একটাই উদ্দেশ্য, মানুষের সাথে চল, শহরে হাওয়া বাতাস গায়ে লাগা, কিন্তু খারাপ ছেলেদের সাথে যেন ভুলেও না মিশিস। যদি মিশিস তারপর তোর খবর আছে। না আম্মু, আমি ভালো হয়ে থাকবো। আচ্ছা আম্মু, তাহলে ভালো থাকো, আর হ্যাঁ তাড়াতাড়ি চলে আসো কিন্তু। আচ্ছা, আই লাভ ইউ সোনা, নিজে যত্ন নিস। আই লাভ ইউ টু আম্মু, তুমিও নিজের যত্ন নিও। আকাশ ফোন কেটে রূপার আব্বুকে বলে, আকাশ আঙ্কেল, আম্মু রাজি হয়ে গেছে, তাহলে আমাকে চাকরিটা পাইয়ে দিন। ওকে, তুমি সকালে 8টায় উঠে আমার সাথে বের হবে। আচ্ছা। আর কিছুক্ষণ কথা বলার পর সবাই একসাথে খাবার খেতে গেল। খাবার খাওয়া শেষ করে আকাশ ওর রুমে চলে যায়। আকাশ রুমে বসে ফোন চালাচ্ছিল। ফোন চালানো শেষ করে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রূপার আব্বুর সাথে বের হলো। আকাশ আর রূপার আব্বু রিক্সা করে যাচ্ছিল। আকাশ চারিদিকে ঘুরে দেখছিল। আকাশ মনে মনে ভাবতে লাগলো, আচ্ছা আমিও তো এখানে নতুন আসলাম, তারপর কেন আমার এত পরিচিত লাগছে? কেন মনে হচ্ছে এখানে আমি আগে এসেছিলাম? ও হয়তো ছোটবেলা এখানে এসেছিলাম, তাই সব চেনা চেনা লাগে। আদিত্য কথাগুলো ভাবতে ভাবতেই চলে গেল। অফিসের সামনে নেমে রূপার আব্বু গাড়ি ভাড়া দিতে যাবে, তখনই আকাশ ওনাকে বাধা দিয়ে জোর করে নিজে গাড়ি ভাড়া দেয়। ভেতরে প্রবেশ করতে আকাশের খুব চেনা চেনা লাগলো। ভেতরে অন্যরকম অনুভূতি হলো। আকাশ বুঝতে পারছে না কি এখানে কি আগে কখনো এসেছিল। আকাশ অফিসের দিকে ভালো করে তাকিয়ে দেখে। আকাশকে নিয়ে ভেতরে চলে গেল। আকাশ দেখলো এখানে কেউই নেই। রূপার আব্বু তালা খুলে ভেতরে গেল। আকাশ বলল, আকাশ তুমি এখানে বসো, আমি সব কেবিনগুলো খুলে দিই, জানালাগুলো খুলে দিয়ে আসছি। আকাশকে বসিয়ে রেখে উনি চলে গেল। আকাশ পুরো অফিস ঘুরে দেখতে লাগলো। হঠাৎ করে আকাশকে পেছন থেকে কেউ বলে উঠে, কে তুমি? আকাশ পেছনে তাকিয়ে বলে, জি আমি আকাশ। লোকটা আর কিছু বলতে যাবে তখনই রূপার আব্বু এসে বলে, স্যার এটা আমার ভাস্তা, আর ওকে কাজটা দেওয়ার কথা বলেছিলাম। লোকটা আকাশকে তার কেবিনে পাঠিয়ে দেওয়ার কথা বলে চলে গেল। আকাশকে নিয়ে তার কেবিনে গেল। লোকটা ওকে অনেক কিছু জিজ্ঞেস করলো। আকাশ এক এক করে সব উত্তর দিল। তারপর লোকটা বলল, আজ থেকে কাজে লেগে পড়ো, আর তোমার কাজ হলো যখন যে যা চাইবে তাই দিয়ে আসবে। ওকে স্যার, ধন্যবাদ। আকাশ কেবিন থেকে বের হয়ে সবকিছু পরিষ্কার করতে লাগলো। এক এক করে সব কলিগরা চলে আসে। সবার সাথে আকাশকে পরিচয় করিয়ে দিল। আকাশ সবার কথা মতো কাজ করতে লাগলো। সারাদিন কাজ করে। অফিস 8টায় ছুটি হলে বাসায় চলে আসে। বাসায় গিয়ে আকাশ ফ্রেশ হয়ে সবার সাথে কথা বলতে লাগলো। আকাশ রূপার আব্বুকে বলে, আঙ্কেল, এখানে বাসা ভাড়া কিভাবে নেব? আমি তো এখানে কিছু চিনি না। আরে এখানে থাকো, তোমার আম্মু যেদিন আছে সেদিন নিও, যতদিন তোমার আম্মু না আসে একা থাকার দরকার নাই। আঙ্কেল সমস্যা নাই, আগে থেকে বাসা ভাড়া নিলে ভালো হবে। আপনি একটা সাহায্য করেন। কেন? আমাদের এখানে কি ভালো লাগছে না তোমার? আরে
ভালো কেন লাগবে না? আঙ্কেল আন্টি রূপা আপু অনেক ভালো, ওনাদের সাথে থাকতে ভালো না লাগার কি আছে? তাহলে চলে যেতে চাও কেন? ওকে, যাব না, আম্মু আসলে চলে যাব। আকাশের কথা শুনে অনেক খুশি হয়। আকাশ সবার থেকে একটু দূরে গিয়ে ওর মাকে কল দেয় আর কথা বলতে লাগে। ওর মায়ের সাথে কথা বলে আকাশ সবার সাথে খেতে চলে গেল। আকাশ ওরা রূপার আব্বুকে বলল, তাহলে আঙ্কেল আমি আগামীকাল থেকে 9টায় চলে আসব, কারণ সবাই তো 9:30টায় আসে। হ্যাঁ, তাহলে তো ভালোই হলো। আকাশ আমাদের হসপিটালে দিয়ে এসে অফিসে যেতে পারবে? ওই রাস্তা দিয়ে তো অফিসে যায়। আকাশ রাজি হলে এইটা মন্দ হয় না। মেয়েগুলোকে একা ছাড়তেও ভয় হয়। বকাটে পোলাপাইনগুলো অনেক ফাজিল। আচ্ছা আঙ্কেল, সমস্যা নাই, আমি ওনাদের দিয়ে আসব। আর ওনারা কখন আসেন? এখন সকাল সকাল ডিউটি, তাই 2টায় বাসায় চলে আসি। বিকেলে ডিউটি হলে 8টায় আসি, আবার 8টা থেকে ডিউটি হলে সকালে আসি। ও আচ্ছা, ওকে, তাহলে আপনাদের রেখে আসব। আসার সময় একাই আসেন, কারণ আমার অফিস ছুটি হবে 8টায়। জানি। ওরা টুকটাক কথা বলে খাবার খাওয়া শেষ করে। খাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। আকাশ রুমে গিয়ে কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে থাকলো। 11টার দিকে শুয়ে পড়ল। সকাল 8:30 উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রূপার তুলিকে নিয়ে বের হলো। একটা সিএনজি নিয়ে 3 জনে যাচ্ছিল। হসপিটালের সামনে গিয়ে ওদের দুজনকে নামিয়ে দিয়ে ওরা অফিসে চলে গেল। সারাদিন কাজ করে অফিস ছুটি হলে বাসায় আসে। এভাবে 9 দিন কেটে গেল। আজকে আকাশের অফিস থেকে বের হয়ে হসপিটালে গেল। হসপিটালের ভেতর গেলে সবাই আকাশের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। আকাশ একটা নার্সকে জিজ্ঞেস করে তুলির কথা। নার্সটা আকাশকে বলে দিল। আকাশ তুলিকে কল দিতে দিতে যেতে লাগলো। হঠাৎ করে কারোর সাথে ধাক্কা খেলো। আকাশের হাত থেকে ফোনটা পড়ে যায়, আর যার সাথে ধাক্কা খায় তার হাত থেকে ফাইল পড়ে গেল। আকাশ ওর ফোনটা তুলে ফাইলগুলো তুলে দিতে দিতে বলে, সরি, আমি বুঝতেই পারিনি। কথাটা বলে মেয়েটাকে দেখে ক্রাশ খেয়ে যায় আকাশ। আর কিছু বলতে যাবে, তার আগে মেয়েটা আকাশকে জড়িয়ে ধরে কান্না করতেও লাগলো। আমি জানতাম তুমি বেঁচে আছো, আমি তোমাকে অনেক খুঁজেছি। আদিত্য, তুমি এতদিন কোথায় ছিলে? রিয়ার কথাগুলো বলে আকাশের সারা মুখে কিস করতে লাগলো। আকাশ অবাক হয়ে থ হয়ে দাঁড়িয়ে আছে। তখনই তুলি কেবিন থেকে বের হয়ে দেখে ওদের সিনিয়র নার্স আকাশকে জড়িয়ে ধরেছে। তুলির তো রাগ উঠে গেল। তুলি তাড়াতাড়ি গিয়ে আকাশকে বলল, আকাশ, এসব হচ্ছেটা কি? মানে আমি কিছু করি নাই, উনি আমাকে জড়িয়ে ধরেছে। আমি ধরলে চিৎকার করিস, আর এখানে উনি ধরে আছে। তোর অনেক মজা লাগছে তাই না? এখন তো চিৎকার করলি না। কে যা তা বলছো? এই, আপনি আমাকে ছাড়েন। রিয়া ওদের কথা কানে যাচ্ছে না। আকাশকে জড়িয়ে ধরে কান্না করে যাচ্ছে। আকাশ যখন ধাক্কা দিয়ে সরিয়ে দিল, তখনই রিয়া বলল, তুমি আমার উপর এখনো রেখে আছো? জান, বিশ্বাস করো, সেদিন তুমি যা দেখেছো সব মিথ্যে। আমি তোমাকে জেলাস ফিল করানোর জন্য এমন করেছি, আর ওইটা আমার ফ্রেন্ড ছিল। প্লিজ জান, আমার উপরে রাগ করে থেকো না। যা, চলো বাসায়, আম্মু অনেক অসুস্থ, প্লিজ আমার সাথে চলো। ম্যাম, কি বলছেন এসব? ওকে জান জান করছেন কেন? হ্যাঁ, আসলে তো আপনি আমাকে এইগুলো কি বলেন? আমি তো আপনাকে চিনি না, আজ প্রথম আপনাকে দেখলাম, আর আপনি কি না আমাকে জান বলেন, কি যাতা বলেন? আদিত্য, এসব কি বলো তুমি? তুমি আমাকে চেনো না মানে? আরে বাবা, আমি তো ক্ষমা চাচ্ছি। ওকে, তুমি আমার উপরে রাগ করে থাকো, কিন্তু তোমার আব্বু আব্বুর জন্য তো চলো প্লিজ। তোমার আম্মু তোমায় দেখার জন্য অনেক অসুস্থ হয়েছে, কেন বুঝতে পারছো না? আমি তোমার পায়ে ধরছি, প্লিজ চলো আমার সাথে। এ মেয়ে পাগল হয়ে গেছে, কি যাতা বলে? আমার আম্মু নাকি অসুস্থ? আমার আম্মু তো গ্রামের বাড়িতে। আপনি আমার আম্মুকে কোথায় পান? তুলি, চলো বাসায় যাব, আঙ্কেল জানলে অনেক বকা দেবে। ম্যাম, আপনার কোথাও ভুল হচ্ছে। ওর নাম আদিত্য না, ওর নাম আকাশ, আর আমার হবু স্বামী। আপনি ভুল করছেন। কি? আপনার হবু স্বামী মানে? ও কখনোই আকাশ হতে পারে না। হে, ও তো আদিত্য চৌধুরী, আর ও আমার স্বামী। ধুর, কি বলেন? আপনার স্বামী কিভাবে হব? আপনাকে তো আমি আগে কখনো দেখিনি। ধুর, মাথাও খারাপ হয়ে গেছে নাকি? তুলি, চলো। তুলির হাতে ধরে আকাশ টেনে হসপিটাল থেকে বের হয়ে আসে। রিয়া আকাশে চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। রিয়া চোখ দিয়ে পানি বের হতে লাগলো।
ওখানে থাকা কিছু নার্স রিয়াকে শান্ত করে। আর এদিকে আকাশ রিক্সা নিয়ে যাচ্ছিল, রিয়ার কথাগুলো ভাবছিল। আকাশ মনে মনে ভাবতে লাগলো, কে ওই মেয়েটা? আর উনি আমাকে জড়িয়ে ধরাতে আমার কেন রাগ হলো না? তুলি আমাকে ধরলে আমার রাগ উঠে যেত, আর সেখানে ওই মেয়েটা আমাকে জড়িয়ে ধরলে কিস করলো আর আমি কিছু বললাম না। আর মেয়েটা কি বলছিল ওইসব? আমি ওনার স্বামী মানে? আর আমার আব্বু অসুস্থ মানে কি? আর মেয়েটা কান্না দেখে মোটো মিথ্যে মনে হচ্ছে না। উফ, আমার মাথা কিছু কাজ করছে না। আকাশকে ভাবতে দেখে তুলি নিজেও ভাবছিল। তখনই তুলি আকাশের দিকে তাকায়। হঠাৎ করে আকাশ তুলিকে বলে, আচ্ছা, ওই মেয়েটাকে? আর আমি তো আসলাম প্রথম, তাহলে উনি আমাকে এইগুলো কেন বলছিল? আচ্ছা, মেয়েটার কি মাথায় সমস্যা আছে নাকি? আরে ধুর, কি যাতা বলো। উনি আমাদের সিনিয়র নার্স, অনেক আগে থেকে এখানে কাজ করছে। আর উনি কোনো সাধারণ ঘরের মেয়ে না। তুমি যে গ্রুপে কাজ করো ওই গ্রুপের মালিকের ছেলের বউ। বাট বুঝতে পারলাম না তোমাকে দেখে কেন এমন করলো। উনি অনেক ভালো একটা মেয়ে, চরিত্রবান একটা মেয়ে, আর সেখানে তোমার সাথে এমন করলো। আমি কিছু বুঝতে পারছি না। আর আমি যতটুকু জানি ওনার স্বামী মারা গেছে। কি? মারা গেছে কিভাবে? কার অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি? তুমি ওনার স্বামীকে দেখেছো? না, উনি তো সিনিয়র, ওনার সাথে তেমন একটা কথা হয় না, অনেক ভয় লাগে। আর উনি এমনিতে অনেক ভালো আর মিশুক, রূপার সাথে অনেক ভালো সম্পর্ক। ও আচ্ছা, তাহলে তো রূপা নিশ্চয়ই তার স্বামীকে দেখেছে। জানি না। আকাশ আর তুলি ভাবতে ভাবতে বাসায় চলে গেল। বাসায় গিয়ে আকাশ কারোর সাথে কোনো কথা না বলে রুমে চলে গেল। আকাশ ফ্রেশ হয়ে ওর মাকে কল দিল। ওর মা কল রিসিভ করে না। আকাশের অনেক চিন্তা হতে লাগলো। সারাদিন একবারও কল রিসিভ করেনি। আকাশ ওর পাশের বাসার আঙ্কেলকে কল দিল। আকাশের কল দিয়ে ওনার সাথে কথা বলে যা জানতে পারলো, তাতে আকাশের পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। কারণ আকাশের আম্মু অনেক অসুস্থ। আকাশের আম্মু নাকি হসপিটালে ভর্তি। আকাশ আর দেরি না করে দৌড়ে রুম থেকে বের হয়ে রূপার আব্বুর কাছে যায় আর বলে, আঙ্কেল, আমি গ্রামে যাব, আজকে রাতে রওনা দিতে হবে। আদিত্যের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রূপার আব্বু বলল, কি হয়েছে আকাশ, তোমার এত চিন্তিত দেখাচ্ছে কেন? তোমার আম্মু ঠিক আছে তো? আঙ্কেল, আম্মু নাকি অনেক অসুস্থ, ওনাকে নাকি হসপিটাল নিয়ে গেছে। আমি আম্মুর কাছে যাব। আমি আসি আঙ্কেল। আকাশ সবার সাথে কথা বলে দৌড়ে বাসা থেকে বের হয়ে যায়। আকাশ নিজের জামা কাপড় নিতেও ভুলে যায়। আকাশ বাস স্টেশনে গিয়ে টিকিট কেটে নেয়। আকাশ বাসে উঠে যায়। আকাশের টেনশনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। আকাশ সারা রাত না ঘুমিয়ে ওর আম্মুর জন্য টেনশন করছে। সকাল 9টায় বাস থেকে নেমে সোজা হসপিটালে চলে যায় রাহেলা বেগমের সাথে দেখা করতে। রাহেলা বেগম আকাশকে দেখে অবাক হয়ে বলে, আকাশ, তুই এইখানে? আকাশ রাহেলা বেগমকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আম্মু, তুমি ঠিক আছো? তোমার কি হয়েছে আম্মু? রাহেলা বেগম কিছু না বলে পেছন থেকে ওর পাশের বাসার মেয়েটা আকাশকে বলে দেয় রাহেলা বেগমের ক্যান্সার হয়েছে। আকাশ যেন আকাশ থেকে পড়লো। আকাশের চোখের পানি ধরে রাখতে পারলো না। আম্মু, আমি তোমার কিছু হতে দেব না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না আম্মু। আম্মু, এখনই চলো, শহরে ডাক্তার দেখাবো। আমার তেমন কিছু হয় নাই, মেডিসিন খেলেই ঠিক হয়ে যাব। তুই এইসব মিথ্যে কথা কেন বলছিস? আম্মু, তুমি মিথ্যা বলো না। আমি ডাক্তারের সাথে দেখা করে আসছি। আম্মুর কথা না শুনে ডাক্তার সাথে দেখা করতে গেল। ডাক্তার বলল সালেহা বেগমকে যত তাড়াতাড়ি অপারেশন করাতে হবে। বেশি দেরি হয়ে গেলে পরে বাঁচানো মুশকিল হয়ে যাবে। আকাশ তার সাথে কথা বলে। বের হলেই তুলি ওকে কল দেয়। আকাশ কলটা রিসিভ করে বলল, আকাশ, আন্টির কি অবস্থা? আম্মুর ব্লাড ক্যান্সার হয়েছে। আকাশের কথা শুনে তুলিও চমকে যায়। তুলি আকাশকে বলে, আকাশ, তুমি সিলেট চলে আসো। 3 দিন পর বড় ডাক্তার আসবে, ওনাকে দিয়ে আন্টিকে দেখাও। আচ্ছা, তাহলে আমি আম্মুকে নিয়ে আজ সিলেটের জন্য রওনা দিই। আচ্ছা, আসো। আকাশ ফোনটা রেখে ওর আম্মুকে রিলিজ করে আর বাসায় চলে যায়। বাসায় সবকিছু গুছিয়ে রেখে সালেহা বেগমেরও ব্যাগ গুছিয়ে নেয়। সালেহা বেগমকে নিয়ে স্টেশনে গিয়ে 2টো টিকিট নেয়, রওনা দেয় সিলেটের উদ্দেশ্যে। আকাশ ভাবতে লাগলো কি করবে, মাথায় যেন কাজ করছে না। আকাশ সিলেটে যেতে যেতে সকালে নামে। ট্রেন থেকে নেমে সিএনজি নিয়ে রূপাদের বাসায় যায়। সালেহা বেগম রূপার আব্বু আম্মুর সাথে কথা বলে আর এদিকে আকাশ রুমে বসে কান্না করে। তুলি এসে আকাশকে সান্ত্বনা করতে লাগলো। কান্না করো না আকাশ,
আজকে হসপিটালে ভর্তি করে নাও, তাহলে দেখাতে সুবিধা হবে। রূপা তো চলে গেছে তাই না? তাহলে আমি তো আম্মুকে নিয়ে যাই, তুমিও আমার সাথে চলো। তুমিও তো সবাইকে চেনো, তাহলে সুবিধা হবে। আচ্ছা, তোমরা খাবার খেয়ে নাও, তারপর রেডি হয়ে বের হব। তুলি এসে আকাশকে সান্ত্বনা দিতে লাগলো। আকাশ তুলি সকালে খাবার খেতে গেল, সবাই একসাথে খেয়ে উঠল। তখনই সবাই একই কথা বলল। রূপার আব্বু কথা বলে অফিস চলে গেল। তুলি রেডি হতে গেল, আর আকাশও রেডি হতে গেল। তারপর 9টায় রাহেলা বেগমকে নিয়ে তুলি আর আকাশ বের হলো। রূপা আকাশ আর তুলির সাথে কথা বলে আবারও ভেতরে গেল। রাহেলা বেগম যেতে চাইলো না, অনেক টাকার খরচ হয়ে যাবে, যার জন্য যেতে চায় না। আকাশ জোর করে নিয়ে যায়। আকাশ রাহেলা বেগমকে বলে, আম্মু, আমি টাকা দিয়ে কি করব যদি তুমি আমার লাইফে না থাকো? টাকা পরেও ইনকাম করা যাবে, তুমি হারিয়ে গেলে আমি তোমাকে কোথায় পাবো? আকাশ কথাগুলো বলে কান্না করতে লাগলো। তুলি রূপা শান্ত হতে বলে। তারপর 3জন ভেতরে ঢোকে। রাহেলা বেগমকে আবারও পরীক্ষা করার জন্য ডাক্তারের কাছে গেল। ডাক্তারের কাছে গেলে রিয়া আকাশকে দেখে কিছু বলতে যাবে, তখনই তুলি রিয়াকে ইশারা করে কিছু বলতে না করে। আকাশ ডাক্তারের সাথে কথা বলতে লাগলো। রিয়া রূপা আর তুলিকে বাইরে নিয়ে গিয়ে বলে, কি ব্যাপার, আদিত্যর সাথে ওই মহিলাটাকে আর এখানে কি করে? ম্যাম, ওইটা আকাশের আম্মু। আর প্লিজ এখন কোনো কিছু বললেন না, ওই এমনিতেই অনেক কান্না করতেছে। ওর আম্মুর কিছু হলে ওর মাথা ঠিক থাকে না। তোমরা এখনো বিশ্বাস করছো না যে ও আমার স্বামী আদিত্য? তোমাদের তো আমি সবকিছুই দেখালাম, তারপরে বলবে আমি মিথ্যে বলছি? ম্যাম, এক রূপে 7টা মানুষ আছে, হয়তো তার ভেতরে আকাশের সাথে আপনার স্বামীর চেহারা মিলে গেছে। এটা কোনো অবিশ্বাস্য কিছু না। না, ও আমার স্বামী, কারণ ওর শরীরের ঘ্রাণ আমি ঠিকই চিনি। ওর কথা বলার ধরন, ওর কণ্ঠ, ওর চলাফেরা সব এক। হয়তো মানুষের চেহারায় মিল থাকবে, তো তার সবকিছু তো আর মিলতে পারে না, তাই না? আর ওই যদি আপনার স্বামী হয়ে থাকে, তাহলে ফুপির কাছে ওই কি করে? আর আপনাকে কেন চেনে না? ও আমার উপরে রেগে আছে, তাই হয়তো এমন করছে। হ্যাঁ, সব বুঝলাম, বাট ওর আম্মু আব্বুর কথা শুনেও ওই নিশ্চয়ই এখানে থাকতো না। কখন তার আম্মুর সাথে দেখা করতে যেত? আমি বুঝতে পারছি না ও এমন কেন করছে। আকাশ কেবিন থেকে বের হয়ে আসে। আকাশ অনেক টেনশন হচ্ছে। আকাশ চোখ বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করতে চাইলো। আকাশ চোখ বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। রিপোর্ট যেন মিথ্যা হয়। রিয়া আকাশের কাঁধে হাত দিতেই আকাশ চোখ খুলে ফেল। দেখেন, এখন এমন কিছু করবেন না, আপনার সাথে বেয়াদবি করতে বাধ্য হই। তোমার আম্মুর কি হয়েছে? ক্যান্সার হয়েছে, এখানে আবার পরীক্ষা করতে নিয়ে এসেছি। ও আচ্ছা, আমি ভিতরে গিয়ে দেখছি। ভেতরে চলে গেল। আকাশ দাঁড়িয়ে থেকে ভাবতে লাগলো, হে আল্লাহ, আমার আম্মুর রিপোর্টটা যেন ভুল হয়। আমি আমার আম্মুকে হারাতে চাই না। আকাশ কথাগুলো ভাবছিল, হঠাৎ করে আকাশের ফোনে কল আসে। আকাশ ফোন বের করে দেখে ডাক্তার কল দিয়েছে। আকাশ কলটা রিসিভ করতে ডাক্তার যা বলল তা শুনে আকাশ খুশি হয়ে গেল, কারণ ওটা রাহেলা বেগমের রিপোর্ট না, আরেকটা রাহেলা বেগমের রিপোর্ট ছিল। ওদেরকে নার্স ভুলে উল্টা পাল্টা করে দিয়েছে, যার জন্য ক্ষমা চাইলো। আকাশের আম্মুকে টেনশনের জন্য বারণ করল। আর এদিকে আকাশের আম্মু টেনশনের কারণে জ্ঞান হারিয়ে ফেলেছিল। আকাশ ডাক্তারের সাথে কথা বলা শেষ করে ফোন রাখে। রিয়া কেবিন থেকে বের হয়ে বলে, এই যে ভিতু, আপনার তো চিন্তা করতে হবে না, আপনার আম্মু কিচ্ছু হয়নি। আপনার আম্মু টেনশন বেশি করে, টেনশন করতে না করবেন। ধন্যবাদ, আমিও কেবল জানতে পেরেছি আমার আম্মু ঠিক আছে। রাহেলা বেগম বের হলে আকাশ রাহেলা বেগমকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আম্মু, তোমার কিছু হয় নাই। আম্মু, তুমি একদম ঠিক হয়ে আছো। এখন যদি গ্রামে থাকতাম না, ওই নার্সের নাক ফাটিয়ে দিতাম। হালার জন্য আমি কতটা ভয় পেয়েছিলাম। আবার গালি দিলি? সরি আম্মু, কিন্তু ওই কাজটাই কি করলো? আচ্ছা, আমি বিলটা দিয়ে আসি, তোমরা হাঁটো, আমি আসি। আকাশ চলে গেল। তখনই রিয়া পেছন থেকে বলল, আন্টি, আমার আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ মা, বলো। আপনি আমার সাথে একটু আসবেন? তুলি রূপা রাহেলা বেগমকে নিয়ে রিয়ার সাথে রেস্টরুমে গেল। রাহেলা বেগমকে রিয়া বলল, এখানে কেন আনলে মা? কি বলবে বলো? ওইদিকে আমার পাগলটা আমাদের না দেখলে খুঁজতে শুরু করে দিবে। আন্টি, আকাশ কি আপনার নিজের সন্তান? রিয়ার কথা শুনে রাগ উঠে গেল। রেগে বের হয়ে আসতে গেলে রিয়া রাহেলা বেগমকে চেপে ধরে। একের পর এক প্রশ্ন করতে থাকে। রাহেলা বেগম কিছু বলে না।
আমি জানি ওইটা আপনার সন্তান না। দেখেন, সত্যিটা বলেন। রাহেলা বেগমকে যখন জোরাজোরি করতে লাগলো, রাহেলা বেগম তখন সব সত্য কথা বলে দেয়। হ্যাঁ, আকাশ আমার সন্তান না। আকাশকে আমি 5 বছর আগে পেয়েছিলাম। আমার সন্তান স্বামী সেদিন মারা যায় রোড অ্যাক্সিডেন্টে। তখন আমি আকাশকে পাই। আকাশের চেহারা হুবহু আমার ছেলের মতো দেখতে। তাই আমি আমার এক ছেলেকে হারিয়ে ওকে নিজের বুকে টেনে নিয়েছিলাম। ওকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাই তখন ওই কাউকে চেনে না। ওর স্মৃতিশক্তি হারিয়ে গেছে আর ও আমাকে মা বলে ডেকেছিল। কথাগুলো বলে রাহেলা বেগম কান্না করতে লাগলো। তুলি রূপা শুনে অবাক হয়ে যায়। তুলি তো কয়েক পা পিছিয়ে যায়। তুলি কান্না করতে করতে বলে, আন্টি, আমার আকাশ তাহলে এই দুনিয়াতে বেঁচে নেই? এই জন্য আকাশ আমাকে ভালোবাসে না? এই জন্য আকাশের কাছে গেলে চিৎকার করত, আমার সাথে ভালো করে কথা বলতে চাইতো না? তুলি কথাগুলো বলেই কান্না করতে করতে দৌড়ে চলে যায়। আকাশ ওদের না পরে আকাশ ওদের দিকে আসতে গেলে ধাক্কা খায় তুলির সাথে। আর তুলির পেছনে রিয়া, রূপা, রাহেলা বেগমও ছুটতে থাকে। আকাশ তুলিকে দেখে বল, কি বলছো? কি হারিয়ে গেছে যার জন্য ও এভাবে কান্না করছে? আমাকে ছেড়ে দেন, আমাকে ক্ষমা করে দিয়েন। কথাটা বলে দৌড়ে তুলি চলে গেল। আকাশ অবাক হয়ে ওর আম্মু আর রূপার দিকে তাকিয়ে বল, ওকে কান্না করতে দাও। ওর লাইফ থেকে ওর অনেক কাছের একটা জিনিস হারিয়ে গেছে। চাইলে আর ওই জিনিস খুঁজে দেওয়া সম্ভব না। বাসায় চলো। আম্মু, তোমার কি হয়েছে? তুমিও কান্না করছো কেন? কই কান্না করছি? আকাশ শোন। মাম্মু বলো। তুই রিয়া ম্যামের সাথে তাদের বাসায় যা। আরে ধুর আম্মু, কি বলো? উনি কে জানো? আমি যে অফিসে জব করছি না, ওইটা ওনার শ্বশুরের অফিস। তাতে সমস্যা কি? তুই ওনার সাথে গিয়ে ওনার শাশুড়ির সাথে দেখা কর গিয়ে। ধ্যাত, কি যা তা বলো না। যা বলছি তাই কর। ধুর, এইসব করার সময় নাই। আম্মু বাসায় চলো, সকালে একটা বাসা ঠিক করতে হবে। তারপর একটা ইন্টারভিউ আছে, ওইটা দিতে হবে। ওই চাকরিটা মনে হয় হয়ে গেছে গা। তুমি তুমি কিসের চাকরি করছো আর কত টাকা বেতন পাবে? এই ধরো 30 বা 40,000। আমি তোমাকে 1 লাখ টাকা দিব। অ্যাডভান্স 50,000 টাকা দিব। তোমাকে শুধুমাত্র আমার বাসায় থাকতে হবে আর আমার স্বামীর অভিনয় করতে হবে। আমার শাশুড়ি অসুস্থ, উনি সুস্থ হলেই আমাদের অফিসের ম্যানেজারের পোস্টে চাকরি দিব। আকাশ দেখলো রাহেলা বেগমের চোখেও পানি। আকাশ তো কথাগুলো শুনে অবাক হয়ে যায়। যত টাকার লোভী দেখান, আমাকে কেনা তো সহজ না। আমি আমার আম্মুকে ছাড়া থাকতে পারবো না। আমার 30,000 টাকা বেতন ভালো আছে, আমার আম্মুর কাছে তো থাকতে পারবো। তুমি চাইলে তোমার আম্মুকে আমাদের সাথে নিয়ে যেতে পারো। আকাশ, উনি যা বলছে রাজি হয়ে যা। আর তার থেকে বড় কথা, টাকা থেকে একটা মানুষের জীবনটা বড়। তোর এই অভিনয় একজনের জীবন বেঁচে যাবে। আর যদি আমার এমন হতো তখন কি করতি? আচ্ছা, আমি কাজটা করব, কিন্তু আমি তো ওনার সম্পর্কে কিছুই জানি না। তাহলে কিভাবে কি করব? ধরা পড়ে যাব তো। আমি তোমাকে সব শিখিয়ে দেবো। তুমি চলো আমার সাথে, গাড়ির ভিতরে আমি সব বুঝিয়ে দেবো। আকাশ, তুই একা যা, আমি বাসায় যাই রূপার সাথে। কিন্তু কোনো কিন্তু না, তুই যা, আমার কথা চিন্তা করতে হবে না। আমার সাথে রূপা আছে, তুলি আছে, তোর সাথে তোর আঙ্কেল আন্টি সবাই আছে। ওকে আম্মু, আই লাভ ইউ। আকাশ ওর আম্মুকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে রিয়ার সাথে চলে গেল। রিয়ার সাথে গাড়িতে উঠতে গিয়ে বল, আপু, আম্মু আর রূপা আপুকে রেখে আসি, তারপর আপনার সাথে যাই। আপু কি? আমার নাম ধরেই রাখতে পারো, তাও আপু বলবে না। ওকে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম রিয়া। আচ্ছা চলো, তোমার আম্মু আর রূপাকে রেখে দিয়ে আসছি। আকাশ নেমে গিয়ে রাহেলা বেগম আর রূপার কাছে যায়, বলে, তুই এখনো যাস নাই? তোমরা চলো তো। আকাশ জোর করে ওদের নিয়ে গেল। আকাশের সামনে বসলো আর ওরা পেছনে 3 জন। রহিম, তুমি তাড়াতাড়ি গাড়িটা চালাও। আরিয়ান অনেক কান্না করছে, একটু তাড়াতাড়ি চলো। আরিয়ানকে? আমার আর আদিত্য সম। ও আচ্ছা। তোমরা তাড়াতাড়ি গেলেই পারতে, আমাদের আবার নামিয়ে দিতে হবে কেন? আন্টি সমস্যা নেই, আপনাদের নামিয়ে দিয়ে আমরা চলে যাব। আম্মু, আমার না কেন জানি মনে হচ্ছে তোমাকে হারিয়ে ফেলেছি। ধুর, মনের ভিতরে কেমন যেন করছে। ধুর পাগল, এত চিন্তা করতে হবে না। রাহেলা বেগম আর রূপাকে নামিয়ে দিয়ে ওরা চলে যায়। বাসায় গিয়ে আকাশ রিয়ার পেছন পেছন ঢুকলো। বাসার ভেতর গিয়ে একটা খেলনা আকাশের পায়ের কাছে এসে পড়ে। আকাশ কিছু দূর হাঁটলে দেখলো
3-4 বছরের একটা ছেলে সবকিছু ঢিল দিয়ে ফেলে দিচ্ছে। রিয়া গিয়ে ছেলেটাকে কোলে তুলে নিল। আব্বু আমার সরি, দেখো তোমার জন্য একটা জিনিস এনেছি। তুমি না বলেছিলে আব্বু কেন আসে না, আজ দেখো তোমার আব্বু তোমার কাছে এসেছে। আরিয়ান পেছনের দিকে আকাশকে দেখে রিয়ার কোল থেকে নেমে দৌড়ে আকাশের কোলে ওঠে। বলে, আব্বু তুমি এতদিন কই ছিলে? জানো আমি তোমাকে কত খুঁজছি, তুমি কেন আসোনি? দুঃখিত আব্বু, আমি তো কাজে বাইরে ছিলাম, তাই তোমার কাছে আসতে পারি নাই। এখন তো এসে গেছি। আকাশ আমার সাথে এসো। আকাশ রিয়ার কথা শুনে ওর পেছন পেছন যেতে লাগে। আকাশকে ওর আম্মুর কাছে নিয়ে গেল। আকাশকে দেখে ওর আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আকাশের আম্মু পড়ে যেতে নিল। আকাশ সাথে সাথে একটা হাত দিয়ে ধরে নেয় নিজের সাথে, আর আরিয়ানকে নামিয়ে শুয়ে দেয়। আদিত্য, এতদিন কোথায় ছিলি? তোর আম্মু আব্বুর কথা কি তোর মনে পড়ে না? আম্মু, আমি অসুস্থ ছিলাম তাই আসতে পারিনি, আর আমার অবস্থাও ভালো ছিল না। আম্মু, আমাকে ক্ষমা করে দাও। আর কখনো চলে যাবি না বল? না আম্মু, আমি আর কোথাও যাব না। আম্মু, তুমি খেয়েছো? তোমার তো মেডিসিন খেতে হবে। ওয়েট করো, আমি খাবার নিয়ে আসি। আকাশ রিয়াকে ইশারা করলে রিয়া আকাশের সাথে যেতে লাগলো। আকাশকে রান্নাঘর দেখিয়ে দিল। আকাশ একটা প্লেটে খাবার নিয়ে ওকে পাঠিয়ে দিল। আকাশ ওর আম্মুর রুমে গিয়ে ওর আম্মুকে খাইয়ে দিল। তারপর আকাশ খাওয়া শেষ করে মেডিসিন খাইয়ে দিল। আকাশের আব্বুও আসলে আকাশকে দেখে অবাক হয়। আকাশকে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বুকে জড়িয়ে নেয় আর কান্না করতে করতে বলে, তোর এত রাগ যে নিজের আব্বু আম্মুকে রেখে 5টা বছর কাটিয়ে দিলি? একবারও কি আমাদের কথা তোর মনে পড়লো না? এই 5টা বছর তুই কোথায় ছিলি? আব্বু, আপনার সাথে আমার কথা আছে, আপনি একটু আমার সাথে আসেন। আরিয়ান, তুমি তোমার আব্বুর কাছে থাকো। রিয়া কথাটা বলেই আদিত্যের আব্বুকে নিয়ে গেল। কিছু দূর নিয়ে গিয়ে বলে, আব্বু, আদিত্য আমাদের কাউকে চেনে না। আব্বু, তোমাদের বলেছিলাম আমার আদিত্য মারা যায় নাই। এই দেখো, ওই তোমার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আব্বু ও আমাদের চিনতে পারছে না। আদিত্য আমাদের চেনে না মানে? রিয়া প্রথম থেকে রাহেলা বেগমের সবগুলো কথাই বলতে লাগলো। আকাশ বাহিরে এসেছে। রিয়াকে ডাকতে এসে সব শুনে ফেলে। আকাশ সব শুনেও না শোনার ভান করে রুমে গিয়ে ওর আম্মুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ভাবতে লাগলো, তাহলে কি ওরা আমার পরিবার? আরিয়ান আমার সন্তান, রিয়া আমার স্ত্রী, ওরা আমার বাবা মা? এ আল্লাহ, আমার কেন কিছু মনে পড়ছে না। আকাশ কথাগুলো ভাবতে ভাবতে ওর চোখ থেকে এক ফোঁটা পানি নিচে পড়ে গেল। আকাশের চোখের পানি দেখে বল, আদিত্য, তোর চোখে পানি? কি হয়েছে বাপ? কিছু না আম্মু, তুমি ঘুমাও। আকাশ ওর আম্মুকে ঘুম পাড়িয়ে দেয়। আরিয়ান আকাশের কোলেই ঘুমিয়ে যায়। এদিকে রিয়া আর আকাশের আব্বু আসে। রিয়া আকাশকে বলে, আকাশ চলো আমার সাথে, তুমি ফ্রেশ হয়ে চলো, সবাই একসাথে খাবার খাই। আকাশ রিয়ার পেছন পেছন আরিয়ানকে কোলে নিয়ে যায়। রুমে গিয়ে আরিয়ানকে শুয়ে দিয়ে আকাশ বলে, আমি কি সত্যি আপনার স্বামী? আকাশের কথা শুনে রিয়া অবাক হয়ে গেল। রিয়া আকাশের দিকে তাকিয়ে বলল, আরে কি বলো, তোমার মতো আমার স্বামীকে দেখতে ছিল। আমি আপনাদের সব কথা শুনে ফেলেছি। তাহলে তো শুনেই ফেলেছ। হ্যাঁ, তুমি আমার স্বামী। আমার এরকম কিভাবে হলো? যখন তোমার স্মৃতি ফিরে আসবে সেদিন নিজেই জেনে যাবে। আমাকে এমন কিছু বলতে পারবেন যেটাতে আমি আমার অতীতের কথা ভাবতে পারবো? থাক, মাথায় চাপ ফেলতে হবে না। তুমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আর আলমারিতে দেখো তোমার অনেক শার্ট প্যান্ট আছে। আকাশ আলমারির সামনে গিয়ে শার্ট প্যান্টে হাত বুলিয়ে দিতে লাগলো। একটা প্যান্ট আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে যায়। আকাশ ফ্রেশ হয়ে আসলে রিয়াও ফ্রেশ হতে যায়। রিয়া ফ্রেশ হয়ে এসে দেখে আকাশ আরিয়ানের মাথার কাছে বসে আছে। রিয়া আকাশকে দেখে বলে, চলো খাবার খেয়ে নেবে। রিয়া আকাশ নিচে গেল। তারপর 3জন মিলে খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষ করে আকাশ বলল, আমি কোথায় ঘুমাবো? আমার রুমে চলো। আরিয়ান তোমাকে দেখতে না পেলে আবার কান্না করবে। তোমার মতো তো রাগজিদ হয়েছে। আকাশ আর রিয়া রুমে চলে আসে। রিয়া ড্রেসিং টেবিলের সামনে বসে থেকে চুলে বিনুনি করছে। আকাশ রিয়ার দিকে তাকিয়ে আছে। তুমি আরিয়ানের এক পাশে শুয়ে পড়ো। আপনি কোথায় ঘুমাবেন? আমি এই পাশে ঘুমাবো, তুমি ঘুমাও। আকাশ কাঁথা টেনে আরিয়ানের পাশে শুয়ে পড়ে। আদিত্যের শরীরটা অনেক ক্লান্ত থাকায় ঘুমিয়ে যায়। সকালে আরিয়ানের চিল্লাফাল্লাতে আকাশের ঘুম ভেঙে যায়। আকাশ চোখ খুলতেই দেখে আরিয়ান আকাশের হাত ধরে টেনে নিচে নিয়ে যাচ্ছে। নিচে গেলে আকাশ দেখে 2টো মেয়ে আর 2টো ছেলে বসে আছে। আকাশকে দেখে 4জন উঠে দাঁড়ায়। আকাশের কাছে গেলে 4জনই আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আকাশ কিছু বুঝতে পারে না। রিয়া আকাশকে বলে,
আকাশ, এটা জ্যোতি, এটা রাকিব, রনি, রাইমা, তোমার বেস্ট ফ্রেন্ড। কেমন আছো তোমরা? তুই কি সত্যি আমাদের চিনতে পারছিস না? ভাবি, আমরা এভাবে ওকে দেখতে পারছি না। আমাদের বন্ধু আমাদের সাথে আগের মতো ব্যবহার করছে না। ভাবি, আপনি তাকে তাড়াতাড়ি চিৎকার করান প্লিজ। করব, কিন্তু ওর জীবনের ঝুঁকি হয়ে যায়, যার জন্য ভাবছি আম্মু একটু সুস্থ হোক। আম্মু সুস্থ হলে তখন আম্মুকে সব বুঝিয়ে ওকে লন্ডন নিয়ে গিয়ে ভালো ডাক্তার দেখাবো। আমি আর এভাবে ওকে দেখতে পারছি না। আর সুইটি এইসব শুনে ওর সাথে দেখা করতেও আসলো না। ওই এখনো নিজেকে দোষী ভেবে নিয়েছে। ও দিন দিন পাগল হয়ে যাবে। আমি কি করব বুঝতে পারছি না। এদিকে ওর স্মৃতিশক্তি নেই, অন্যদিকে সুইটি পাগলের মতো পরিণত হয়ে যাচ্ছে। সুইটি নামটা কেমন যেন চেনা চেনা লাগছে। সুইটি কি আমার কাছের কেউ? সুইটি, তোর বেস্টু যাকে ছাড়া তুই কিছুই ভাবতে পারিস না। উনি আমার কথা শুনে আমার সাথে দেখা করতে আসলো। ওই তোর এই অবস্থার জন্য নিজেকে দায়ী করে। ওই তো নিজের জীবন দিতে নিয়েছে অনেকবার। আচ্ছা থাক, আমি বাসায় যাব। ওই কখন কি করে বসে বলা যায় না। ভালো থাক দোস্ত। সবাই ওর থেকে বিদায় নিয়ে চলে গেল। আর রিয়া মনে মনে ভাবলো, তুমি স্মৃতি হারিয়েছো, কিন্তু তার নামটা আজও ভুলো নাই। এখনো তোমার তার নাম শোনা শোনা লাগে। আমি তোমাদের জীবনে এসে সবকিছু এলোমেলো করে দিয়েছি। আমাকে পারলে ক্ষমা করে দিও আদিত্য। রিয়া কথাগুলো ভেবে নিজের চোখের পানি ফেলতে লাগলো। আকাশ তাকাতে গেলে সাথে সাথে চোখের পানি মুছে বলে, আকাশ, আমার মনে হয় তোমার সুইটির সাথে একবার দেখা করা উচিত। আচ্ছা, পরে দেখা করব। এখন আম্মুর কি অবস্থা? উনি ঘুম থেকে উঠেছে কি? আকাশ কথাটা বলে ওর আম্মুর রুমে যায়। রুমে গিয়ে ওর আম্মুর সাথে কথা বলে। কথা বলা শেষে তার জন্য রান্না করতে যায়। রান্না করে তাকে খাইয়ে দিতে লাগলো। তারপর মেডিসিন খাইয়ে দেয়। এভাবে বেশ 1 মাস কেটে গেল। এখন আকাশের আম্মু অনেকটাই সুস্থ। আজ রিয়া রাহেলা বেগমকে নিয়ে আসে। আকাশ আর ওর আম্মু বসে আছে। রাহেলা বেগমকে দেখে আকাশ উঠে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আম্মু কেমন আছো? তুমি তো 1 মাস আমার ফোনও ধরনি, আমার সাথে যোগাযোগও করনি। আম্মু, তুমি আমাকে এভাবে ইগনোর কিভাবে করলে? তুমি জানো আমার কতটা কষ্ট হইতো? তুমি সবসময় নিজেকে আর আমাকে কেন কষ্ট দিলে? আকাশের ব্যবহার দেখে আর কথাগুলো শুনে আকাশের আম্মু অবাক হয়ে যায়। একবার রিয়ার দিকে তাকায়, তো একবার আকাশের আব্বুর দিকে, আবার আকাশ আর রাহেলা বেগমের দিকেও তাকায়। আদিত্য, উনি কে? তুই ওনাকে আম্মু কেন বলছিস? আম্মু, আমি তোমাকে বুঝিয়ে বলছি। রাহেলা বেগম পরে সবকিছু ওকে বলে দেয়। ওদিকে রাহেলা বেগম কান্না করতে লাগলো। আকাশের আম্মু রাহেলা বেগমকে বলে, বোন, তুমি আমার সন্তানকে বাঁচিয়েছো। তুমি আমার সন্তানকে এত ভালোবাসার যত্ন করে রেখেছো। তুমি ভেবো না আমি তোমার থেকে এই সন্তান কেড়ে নেব। বোন, তোমার তো আমার ছেলে ছাড়া কেউ নেই, আর আমারও আমার সন্তান ছাড়া কেউ নেই। তাই আমি বলছি তুমি আমাদের সাথেই থাকতে পারো। তাহলে আদিত্য 2 মা একসাথে থাকবে। আমিও সন্তান হারা হইলাম না, তুমিও হইলা না। আপনার কথা শুনে মনে অনেকটা শান্তি লাগছে। আমার ছেলেটা এখন আমাকে চেনে, আমাকে ছাড়া থাকতে পারে না, কিন্তু স্মৃতি ফিরে আসলে আমাকে যে ভুলে যাবে। তার থেকে আপনার কাছেই থাক, আমি নিঃসন্তান হয়েই থাকি। আকাশ রাহেলা বেগমের কথাগুলো শুনে অনেক কষ্ট পেল। আকাশ রাহেলা বেগমের দিকে তাকিয়ে বলে, আম্মু, ভুলে যাওয়ার হলে তাহলে তোমাকে 5 দিন আগেই ভুলে যেতাম। আমি কাউকেই ভুলি নেই। আমার স্মৃতিশক্তি তো 5 দিন আগে এসেছে। তাহলে তুই সব জেনেও আমার সাথে অভিনয় করে গিয়েছিস? অভিনয় করিনি, আমি তোমাকে অনেক ভালোবাসি আম্মু। তোমাকে ভোলা সম্ভব না। তাহলে তুমি আমাদের চিনতে পারছো? হ্যাঁ, কিন্তু সেই দিনের রাগ এখনো ছিল। আর আমি 5 দিন আগে এসেছিলাম। আরিয়ানকে দেখে ভেবেছিলাম তুমি এই ছেলেটাকে বিয়ে করে নিয়েছো। ওই ছেলেটা আর তোমার সন্তান আরিয়ান। হঠাৎ করে গাড়ির ভিতরে কথা মনে পড়ে যায়। তখন বুঝলাম আরিয়ান আমার সন্তান। আর আম্মু, আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি ভালো করে জানো। তারপর তোমার আমার উপরে এই বিশ্বাস, আমি স্মৃতিশক্তি ফিরে পাইলে তোমাকে ভুলে যাব? আকাশ, আমাকে ভুল বুঝিস না বাপ। কি করব বল? তোর স্মৃতি নাই বলে তুই তোর আব্বু আম্মুর স্ত্রীকে ভুলে গিয়েছিলি। আর আমি তো তোকে গর্বে ধারণ করি নাই। সেখানে স্মৃতি আসলে ভুলে যাওয়ার তো কথা। আম্মু, কিছু বলার নাই। তোমাকে আমি ভুলে গেছি আম্মু, তোমাকে ভুলে গেছি। আম্মু, জন্ম দিলেই হয় না। যে ভালোবাসা দিয়ে আগলে রাখে সে হলো প্রকৃত মা। তাকে ভুলা এত সহজ না। রাহেলা বেগম আকাশকে জড়িয়ে ধরে বলে, সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে।
আমি জানি আমার আব্বু আমাকে অনেক ভালোবাসে। আমি তোদের মাঝে কাঁটা হতে চাই না রে। কাঁটা কেন হবেন? আজ থেকে আদিত্যর 2টা আম্মু হলো, আর আপনিও আজ থেকে এখানেই থাকবেন। বাহ, তাহলে আমার 2টা শাশুড়ি হয়ে গেল। আদিত্য অনেক পাবো তাহলে। রিয়ার কথা শুনে সবাই হাসতে লাগলো। আকাশের আম্মু রাহেলা বেগমকে একটা রুম দেখিয়ে দেয়। আকাশ ওর আব্বুর কাছে এসে বল, আব্বু, বাইকের চাবিটা কোথায়? কোথায় যাবে? আমার সেই পুরনো ক্লাবে যাবো। আমার হারিয়ে যাওয়া সেই সুখ খুঁজতে যাবো। আমি নিয়ে আসছি। আকাশের কথা শুনে রিয়া চলে গেল রুমে। রুম থেকে বাইকের চাবি নিয়ে এসে আকাশকে দিলে আকাশ বাইরে গিয়ে বাইকটা স্টার্ট দেয়। আকাশ চলে যায় সোজা ক্লাবে, আর গিয়ে দেখে ক্লাবটা বন্ধ। আকাশ বাইক নিয়ে সোজা রাকিবদের বাসায় গেল। রাকিবদের বাসায় গিয়ে দেখে সুইটি বসে আছে। রাকিব সুইটিকে খাবার খাওয়ানোর চেষ্টা করছে। আকাশ ভেতরে ঢুকতেই ওদেরকে দেখে চলে যেতে নিলে। আদিত্য, তুই এখানে? আমার বাসা কিভাবে চিনলি? ওই শাকচুন্নি, কোথায় যাস? আমার সাথে কথা বলবি না? আদিত্যের কথা শুনে রাকিব সুইটি অবাক হয়। সুইটি দাঁড়িয়ে যায়। সুইটি পেছনে ঘুরে বলে, আদিত্য, শাকচুন্নি, আমি। কোথায় যাস? আমার সাথে কথা বলবি না? আমার সব মনে পড়ে গেছে। সত্যি? তুই তো হালা আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেলেছিস। ইস, কোথায় একটু প্রেম করবো, ওটা তুই বিয়ে করে ফেললি। লুচ্চা কথা কম বল। লুচ্চা বসিক, আমি এখন আসছি। না, বসবো না। ক্লাব বন্ধ করে। তোর এই অ্যাক্সিডেন্টের পর থেকে আর কেউই ক্লাবে তেমন যায় না, আর এই ক্লাব সরিয়ে ফেলেছে, সেখানে যে 15 মিনিট লাগে। ও আচ্ছা, জ্যোতি, রনি, রাইমা ওরা কোথায়? রনি আগামীকাল দেশের বাইরে চলে গেছে। জ্যোতি শ্বশুর বাড়িতে গেছে। রাইমাও একই অবস্থা, শাশুড়ি বাড়ি চলে গেছে। সব শ্বশুর বাড়িতে। আঙ্কেল আন্টি কই দেখছি না তো। আম্মু আব্বু হজ করতে গেছে। তুই বসেক, এখানে দাঁড়িয়ে আছিস কেন? আচ্ছা, সবার নাম্বার দে তো। আকাশ সবার নাম্বার নিল। সুইটি রাকিবের সাথে অনেকক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসে। সুইটি অনেকটাই খুশি আজ আকাশকে এতটা কাছে পেল। সে আগের মতো কথা বলতে পেরে। রাকিব সুইটির কাছে গিয়ে বলে, সুইটি, তুমি আজ অনেক খুশি তাই না? হ্যাঁ, আমি আজ অনেক খুশি, আর এই খুশিতে একটা কথাই ভাবছি। কি ভাবছো? ভাবছি এই যে আমার আমার একটা ছোট্ট রাকিব লাগবে। সুইটির কথা শুনে রাকিব অবাক হয়ে যায়। সুইটি রাকিবের দিকে লুচ্চামু ভাবে তাকিয়ে ঠোঁট কামড়াতে কামড়াতে যেতে লাগলো। রাকিব দুষ্টুমি করে বলল, দয়া করে আমার ইজ্জত কেড়ে নিবেন না। আমি এই সমাজে মুখ দেখাবো কিভাবে? সমাজের মানুষকে মুখ দেখাতে হবে না, আমাকে দেখালেই হবে রাকিব সাহেব। কথাটা বলে দুজন হেসে ওঠে। রাকিব সুইটিকে খাটে ফেলে রাকিবের উপর ঝাঁপিয়ে পড়ে, আর এদিকে আকাশ বাসায় চলে যায়। বাসায় গিয়ে সবার সাথে গল্প করে। রায়লা বেগম আকাশের করা সব কাণ্ডের কথা বলছিল। এটা শুনে সবাই হাসতে লাগলো। আকাশের আম্মু বলল, এই ছেলে কখনোই ভালো হবে না। স্মৃতি ছিল না, তারপরও রাগ জিদ কমে না, আর মানুষের সাথে মারামারিও কমে না। আম্মু, আমি অনেক ভালো ছেলে। আমার মতো একটা ভালো ছেলে পাবে? হ্যাঁ, এত ভালো যে এই জন্য এসব করছো, আর খারাপ হলে না জানি কি করতে। আচ্ছা আম্মু, তুলের কি অবস্থা? ও তোকে ভুলে গেছে, তুলি বিয়ে হয়ে গেছে। কি? আমাকে একবার কেউ জানালো না? আকাশ, তুই ওর সামনে না যাওয়াই ভালো। আমি ইচ্ছে করে তোকে জানতে দিই নাই। তুই যদি ওইখানে থাকতি তাহলে ওই কখনোই বিয়ে করতে পারতো না, কারণ তোর চেহারা যে তার প্রিয় মানুষের সাথে মিল। রাহেলা বেগম কথাটা বলে চোখের পানি ফেলতে লাগলো। আকাশ রাহেলা বেগমের কাছে গিয়ে বসে জড়িয়ে ধরে আর চোখের পানি মুছে দিয়ে বলে, উফ আম্মু, তুমি কান্না করছো কেন? তোমার আকাশ তো তোমার কাছে আছে। হ্যাঁ, আমার সাথে তো আছে। আই লাভ ইউ আম্মু। আচ্ছা আম্মু, তুমি যাও, ঘুমাও। আমার অনেক ঘুম পাচ্ছে, আর তোমরাও যাও। আকাশ হাই তুলতে তুলতে রুমে গেল। আকাশের সাথে রিয়াও গেল। রিয়া রুমের ভেতর প্রবেশ করতে আকাশ টান দিয়ে রিয়াকে নিজের সাথে জড়িয়ে ধরে গলায় কিস করতে লাগলো। এই, তুমি না বললে তোমার ঘুম পাচ্ছে? ধুর, পাইছে তো আদর। ঘুম পরও ঘুমানো যাবে, আগে আদর করতে দাও তো। রিয়া আকাশকে সরিয়ে দিতে গেলে আকাশ রিয়াকে কোলে তুলে নেয়, আর খাটের উপর শুয়ে দিয়ে রিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে। রিয়াও আকাশের ভালোবাসার স্পর্শগুলো অনুভব করতে লাগলো। আস্তে আস্তে দুজন হারিয়ে গেল ভালোবাসার সাগরে। গল্পটার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।